আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজিম আহমেদ সাইম, পড়াশোনা করতেছি বুয়েটে। তো আমাদের যে এগ্রি ম্যাট টার্গেট 20, যা ইতিমধ্যেই আমাদের ফার্স্ট লেকচার শেষ হয়ে গিয়েছে, এবং আমাদের আজকে যে আমি বলেছিলাম যে ডিফারেন্সিয়েশনের উপর আমরা এই প্রোগ্রামে 2টি ক্লাস নেব, যার মধ্যে আমরা ফার্স্ট ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি এবং তা ইতিমধ্যে ইউটিউবে অ্যাভেলেবেল। ওকে, সো ব্যাটলস অফ বায়োলজির যে ইউটিউব চ্যানেলে সেখানে অ্যাভেলেবেল আছে। তো আজকে আমরা যে এগ্রি ম্যাট টার্গেট 20-র যে আমরা 13টি লেকচারের সেকেন্ড লেকচার এবং ডিফারেন্সিয়েশনের উপর সেকেন্ড লেকচার আমরা আজকে ক্লাসে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা আসলে এর আগের লেকচারে আসলে তোমাদের বলেছিলে যে আসলে পিডিএফের জন্য, তো এই লেকচারের যে ইউটিউবে যে আপলোড হবে, তো এর পিন কমেন্টে বা আমার ডেসক্রিপশনে আমাদের আগের লেকচার এবং এই লেকচারের আমরা পিডিএফ ফাইল সব দিয়ে দেবো। এবং যে এক্সামের যে বিষয়টা সেটা একটু ডিলেই হবে, 2-1 দিনের মধ্যে আমরা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো তাহলে আমরা আসলে যে শুরু করি, আমরা কথা না বাড়ে যে ডিফারেন্সিয়েশনের যে লেকচার 2, এই লেকচার 2টা আমরা শুরু করি। তো আচ্ছা, তো আগের জিনিসগুলো একটু রিকল করে নিই। দেখো, আগের জিনিসগুলো কী ছিল বলো তো? যে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যা প্রতি বছর প্রায় 3টি করে আসে, ডিফারেন্সিয়েশনের জিনিসটা আমরা বলেছিলাম যে দ্যাটস ওয়াই আমরা ডিফারেন্সিয়েশনকে 4 স্টার দিয়েছি এবং এর থেকে 2টি ক্লাস নিব আমরা। তো ইতিমধ্যে একটি ক্লাস আমাদের হয়ে গেছে, আশা করি তোমরা সবাই ওই ক্লাসটি এনজয় করেছো। আচ্ছা, এবার আসো যে এগ্রির জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো ছিল তার মধ্যে আমরা আলোচনা করেছি লিমিট, সাধারণ এবং পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অ্যান্তম অন্তরীকরণ, লগের অন্তরীকরণ এবং চেইন রুল। এগুলো ইতিমধ্যে আলোচনা হয়ে গিয়েছে। তো আজকের এই টপিকে, মানে আজকের এই লেকচারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ, এবং এর আমাদের কিছু কমন সূত্র দেখবো যেগুলো তোমাদের মনে রাখতে হবে, প্লাস কিছু এক্সাম্পল, এবং হচ্ছে স্পর্শক অবিলম্ব রিলেটেড যে ম্যাথ টাইপগুলো আছে ওইগুলো দেখবো, এবং ম্যাক্সিমা মিনিমা, ঠিক আছে, যেটা ক্রিটিক্যাল পয়েন্টের যে মান। আচ্ছা, তো এর আরেকটা জিনিস আমরা অ্যাড করব, যে জিনিসটা বিগত বছরে আসছে, সেটা হচ্ছে আমাদের যে সময়ের সাথে পরিবর্তন। ওকে, তো এই জিনিসটা আমরা অ্যাড করব শেষে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি তোমরা যেহেতু ফার্স্ট লেকচারটা যারা দেখেছো, আমাদের এই সেকেন্ড লেকচারটা আমাদের সাথে থাকবে, এবং আশা করি খুব সুন্দরভাবে এটা শেষ হওয়ার পরে ডিফারেন্সিয়েশন থেকে তোমরা আসলে যে 3টি কোশ্চেন আসবে তা সম্পূর্ণভাবে পারার ক্যাপাবিলিটি অর্জন করবে বলে আমি সম্পূর্ণ আশা রাখি। তাহলে আমি শুরু করি। আচ্ছা, তো দেখো, ত্রিকোণমিতিক ফাংশনের যে অন্তরীকরণের যে বিষয়টা, সেটা যদি আমরা দেখি, যে দেখো ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ এর জন্য আগে তোমাকে বইয়ের মধ্যে, তোমার যে বই আছে বোর্ড বই বা যেটা বই এসইউ আহমেদ বলো বা কেতাব বলো, তো ডিফারেন্সিয়েশনের বা ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশনের জন্য কিছু কমন সূত্রপাতি আছে। তো এই জিনিসগুলো তোমার একটু মনে রাখতে হবে, এবং আশা করি তোমরা ইতিমধ্যে এগুলো মনে আছে, যেহেতু একাডেমিকে এগুলো অনেক পড়ছো। তো আচ্ছা, যারা মনে নেই, আমার মতো এগুলো স্ক্রিন নিয়ে তোমরা খাতায় লিখে বারবার রিভাইজ করলে ইজিলি মনে হয়ে যাবে, বা প্র্যাকটিস করলেও মনে হয়ে যাবে। তো এর মধ্যে কিছু সূত্র আছে, যেমন সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স, ট্যান এক্সকে করলে সেক স্কোয়ার এক্স, কট এক্সকে করলে, সরি এখানে মাইনাসটা আসেনি, এখানে এটা মাইনাস হবে, কেমন আগে কট এক্সকে করলে আমাদের মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেক এক্সকে করলে সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্সকে করলে মাইনাস কোসেক এক্স কট এক্স। আচ্ছা, তো এবার আসো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলো যেগুলো আছে, বা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের যে অন্তরীকরণ, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন ট্যান ইনভার্স 1x-কে করলে, যেটা মোস্টলি ইউজ হয়, 1/1 + x স্কোয়ার, কট এক্সকে করলে -1/1 + x স্কোয়ার, সাইন ইনভার্স এক্সকে করলে 1/√1 - x স্কোয়ার, এবং সেম কজ ইনভার্স 1x-কে যদি আমরা করি তাহলে হয় -1/√1 - x স্কোয়ার। কোসেক ইনভার্স এক্সকে করলে 1/(-x x²-1), এবং সেক ইনভার্স 1x-কে করলে 1/(x√x²-1). এবং আমি আশা করবো যে তোমরা সবাই এই সূত্রগুলো যদি মনে না রাখে, অনেকের মনে থাকতে পারে, মনে না থাকে তাহলে খাতায় লিখে লিখে এবং প্র্যাকটিস ম্যাথ করে করে এগুলো আসলে ইজিলি মনে রাখা যায়। আমি এভাবেই মনে রাখছি, যে আমার আসলে সবগুলো সূত্র কীভাবে একদম মাথায় কাজ করতো, যে আমি আসলে একটা খাতায় লিখতাম, লিখে আসলে যখন প্র্যাকটিস করতাম, এই সূত্র এটা আমি দেখে এই সূত্র দিয়ে একটা ম্যাথ প্র্যাকটিস করতাম, পরবর্তীতে সেম একটা টাইপ আসলে আমি সূত্র না দেখেও পারতাম। দ্যাটস ওইভাবে আসলে রিকল করা যায়, যাদের মনে আছে ইটস বেটার। ওকে, ওকে, তো আরও কিছু এর আগে ছিল ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণের কমন সূত্র। এবার যে জিনিসটা সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কিছু সূত্র আছে, কিছু ইনভার্স ফাংশনের কিছু সূত্র আছে, আর এটা হচ্ছে আমার সাধারণ ত্রিকোণমিতির যেটা সংযুক্ত কোণের যে ত্রিকোণমিতি সেটার কিছু সূত্র আছে, যেটা আমাদের হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের এই পার্টটা, আর এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের যেটা ইনভার্স ত্রিকোণমিতিক। আচ্ছা, এর মধ্যে কি ফাংশনগুলো, মানে যে সূত্রগুলো আমাদের মনে রাখা দরকার, আমাদের ত্রিকোণমিতিতে প্রায় 100-র উপর সূত্র আছে, যে ফার্স্ট পেপার যদি
বলো সেকেন্ড পেপার মিলাই 100 সূত্র আছে, সব কিছু তো মনে রাখা পসিবল না। তো আমি যেগুলো মনে রাখলে তোমাদের আসলে অ্যান্সার করা ইজিলি, যেগুলো কোশ্চেন আসবে সেগুলো ইজিলি যে তোমাদের মনে রাখা পসিবল হয়, সেই সূত্রগুলোই আমি এখানে করার দিয়ে দিছি, মানে উল্লেখ করেছি। যে দেখো এর মধ্যে হচ্ছে 1 প্লাস কজ এক্স এর 2 cos inverse 1 2 cos square x by 2, 1 minus cos x এর 2 sin square x by 2, sin 2x এর 2 sin x plus cos x, 1 plus sin 2x এর হচ্ছে sin x plus cos x whole square, then tan x এর হচ্ছে 2 tan x x by 2 minus 1 minus tan square x by 2। দেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই সূত্রটা আমাদের কি খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এখন বলছে যে tan inverse 1 2x by 1 by minus x square, sin inverse 1 twice x by, সরি এটা 1 plus x square হবে, sin inverse 1 plus x square হবে এটা। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা, 1 plus x square হয়েছে। আচ্ছা দেন হচ্ছে cos inverse 1 minus x square divided by 1 plus x square, এই সবগুলোকে ইজিলি লেখা যায় 2 into tan inverse 1x, এই ফরম্যাটগুলোকে 2 into tan inverse 1x লেখা যায়। এটা কিভাবে, এটা আসলে বিপরীত ইনভার্স ত্রিকোণমিতিক যে অধ্যায়টা আছে সেখানে সুন্দরভাবে প্রুফ করা আছে, আমাদের প্রুফে যাওয়ার দরকার নেই, জাস্ট মনে রাখতে হবে জিনিসগুলো। আচ্ছা এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ যে টপিক বা পার্ট আছে এগুলোর মধ্যে দেখো tan inverse 1x কে আমরা লিখতে পারি cot inverse 1 by x। ওকে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আসলে ভিজুয়ালাইজ করাও তোমার ইজি আর কি। যেমন আমি যদি বলি যে ধরো tan inverse 1 root 3 এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, এর ভ্যালু কত 60 ডিগ্রি। সেম তোমার যদি cot inverse 1 by root 3 করো, মানে এটা যদি x ধরি 1 by x করি, এর ভ্যালু কিন্তু 60 ডিগ্রি। দ্যাটস মিন এগুলো কি সমান, তাহলে এই সূত্রগুলো ইজিলি আমাদের প্রমাণ করা যাবে। আচ্ছা তো এই জিনিসগুলো জাস্ট মনে রাখতেই হয়। দেন দেখো sin inverse 1x is equal to cosec inverse 1 by x, সেম cos এর সাথে sec এর সম্পর্ক। আচ্ছা এছাড়া আরও দুইটা সম্পর্ক আছে যে জিনিসগুলো বেশ ইম্পর্টেন্ট, যে ধরো যে tan inverse 1x প্লাস cot inverse 1x এর যে এই দুইটার যোগফল, এটা কিন্তু একটা কোণ নির্দেশ করে। এটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করে একটা কোণ, এটা নির্দেশ করে কি একটা কোণ, এবং এই দুইটা কোণের যে যোগফল, এই যোগফলটা আমাদের π/2 আসে। ওকে এই দুটোর যোগফল কত আসে, π/2 আসে। আচ্ছা এটাও ভিজুয়ালাইজ করা যায় ইজিলি। যেমন আমি যদি বলি যে x এর ভ্যালু যদি ধরো আমরা ধরি √3 ধরি প্লাস cot inverse 1 √3, দেখো তো এটার ভ্যালু কত তোমার হচ্ছে π/3 বা 60 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে π/6, এই দুটার যোগফল কত হয়ে যায় π/2। দেখছো এগুলো ভিজুয়ালাইজ করা যায়। দেন কজ আর সাইনের সাথে সেম সম্পর্ক, এবং আরেকটা জিনিস লেখা হয়নি সেটা হচ্ছে সেক কোসাকের সাথেও সেম সম্পর্ক। আচ্ছা তাহলে এই সূত্রগুলো আমার কি করতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে, না হলে এই অধ্যায়ের ম্যাথ সলভ করা খুবই টাফ হয়ে যাবে। আচ্ছা তো আচ্ছা চলো এই অধ্যায়ের যে ত্রিকোণমিতিক আমরা অলরেডি আসলে এটা আসলে অন্তরীকরণ, যে আমাদের যে ফার্স্ট যে টপিক ছিল, দেখো আমাদের যে অন্তরীকরণ, সাধারণ অন্তরীকরণ এর মধ্যেই পড়ে, এটা কেমন সাধারণ অন্তরীকরণের মধ্যে পড়ে, বাট যেহেতু এর থেকে বেশি আসে এবং কোন কোন সূত্রগুলো আমাদের মনে রাখা দরকার, এজন্য আমি জিনিসটা আসলে আলাদাভাবে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা সাধারণ অন্তরীকরণ কিভাবে করে এই জিনিসটা অলরেডি আমরা বলে দেওয়া হয়েছে এবং ফার্স্ট ক্লাসে আলোচনা করা হয়েছে, আশা করি এটা বেশি একটা প্রবলেম হবে না। আচ্ছা তাহলে দেখো দেখো এই একটা ফাংশন, হ্যাঁ এই একটা ফাংশন, তো এই ফাংশনটার বলছে ddx অফ sin x প্লাস cos x √1 প্লাস sin of 2x। ওকে তো দেখো তুমি যদি সূত্র জানতা ভাইয়া, আমি একটা সূত্র লিখছি যে 1 প্লাস সাইন অফ যে 2x আছে এটা সমান কি sin x প্লাস cos x ব্র্যাকেট হোল স্কোয়ার। ওকে এই জিনিসটা তুমি যদি সূত্রটা ইতিমধ্যে জানতা, ডিরেক্ট এভাবে লিখে ফেলতে পারতা। কেমন তো আমরা যদি ডিরেক্ট সূত্রটা ধরো আমি জানি না ভাইয়া, ডিরেক্ট সূত্রটা জানি না, হ্যাঁ ডিরেক্ট সূত্রটা না জানলে তাহলে আমি কি করব, ddx অফ, দেখো এখানে কি আছে sin x প্লাস আছে কি cos of x। আচ্ছা নিচে যদি আমরা দেখি, প্রথমত দেখো এটা আছে কি 1। এখন আমরা একটা জিনিস জানি, এটা খুবই আমরা পুরো 9-10 থেকে এই জিনিসটা পড়ে আসতেছি, যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x সমান সমান কি 1, এটা ওই 9-10 থেকে আমরা পড়ে আসতেছি, রাইট। তো এই জিনিসটাকে লেখা যায় কি বলতো,
সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। আচ্ছা, প্লাস এখানে আরেকটা জিনিস আছে সাইন 2x। সাইন 2x সমান কি ছিল? 2 sin x ইন্টু cos x, রাইট? 2 sin x ইন্টু cos of x। ওকে, আচ্ছা চলো এবার এই জিনিসটাকে আমরা এইভাবে করতে পারি যে ডিডি এক্স অফ ওপরে আছে কি sin x প্লাস cos of x, তাহলে নিচে কি আছে দেখো তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস 2a ইন্টু v, যদি সাইনকে a ধরি কসকে v ধরি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা সূত্র হয় আমাদের ঠিক কমন সূত্র ত্রিকোণমিতি বীজগণিতের কমন সূত্র, যেটা আমরা অনেক আগে থেকেই পড়ে আসতেছি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, এটা রাইট? তো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, এখানে a কি সাইন আর v কি কজ, তাহলে আমাদের এটা কি হবে sin x প্লাস cos x হোল স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা আসলে এই লাইন করতেই হইতো না, কারণ আমরা ইতিমধ্যে তোমার কি বলছি সূত্র লিখে দিয়েছি যে 1 প্লাস সাইন অফ 2x সমান sin x প্লাস cos x হোল স্কোয়ার। যদি এটা মনে রাখতে পারতো এক লাইন করতেই হতো না। দেন এই জিনিসটা একবার ইজি, তোমার ধরো রুট আর স্কোয়ার যাবে কাটা, রাইট? তখন থাকতেছে কি d ইন্টু dx অফ sin x প্লাস cos x, নিচেও থাকতেছে কি তোমার sin x প্লাস cos x, দুই দুই কাটা থাকে হচ্ছে 1, তাহলে আমাদের থাকতেছে কি dd x অফ 1। মনে রাখবা এই 1 কিন্তু x এর ফাংশন না, দ্যাটস মিন এটা এই যে ফাংশন এইতে dd x এর সাপেক্ষে একটা ধ্রুব রাশি। হ্যাঁ, এটা কি x এর ফাংশন না ধ্রুব রাশি, আর যে কোনো ধ্রুব রাশির ডিফারেন্সিয়েশন করলে মান আসবে 0। ধ্রুব রাশির ডিফারেন্সিয়েশন করলে মান আসে কত? 0। তাহলে এটার ভ্যালু হচ্ছে a। তাহলে ধ্রুব রাশির ডিফারেন্সিয়েশন করলে মান 0 আসার কারণ হচ্ছে যে যদি একটু দেখো তোমরা, যে যদি ধ্রুব রাশি ধরো একটা ধরো ধ্রুব রাশি যে n, হ্যাঁ n এর সাথে কি ধরো 1 গুণাকারে আছে, কোনো সংখ্যার সাথে সবসময় 1 গুণাকারে থাকে, রাইট? তো এই জিনিসটাকে কি লেখা যায়? ইনটু x টু দি পাওয়ার 0, রাইট? x টু দি পাওয়ার 0 লেখা যায় না? হ্যাঁ, x টু দি পাওয়ার 0 লেখা যায়। যেহেতু x টু দি পাওয়ার 0 লেখা যায়, তাহলে দেখো n x এ করলে সামনে 0 চলে আসবে, ইনটু x ইনটু 0 মাইনাস 1। এখন কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ দাও তাহলে এর ভ্যালু 0ই আসবে। ঠিক আছে, দেখছো? এই জন্য আসলে ধ্রুব সংখ্যার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এর ভ্যালু 0 আমাদের হয়। আচ্ছা, আশা করি এই জিনিসটা বোঝা গেছে। দেন আসো নেক্সট, এবার আসো যে sin ইনভার্স 1x cos x এর অন্তরক সহগ কত? হ্যাঁ, মানে এটা ddx অফ এটা বের করতে হবে। ঠিক আছে, ddx অফ এই ফাংশন যেটা আছে sin ফাংশন। ওকে, ddx অফ sin ইনভার্স 1 cos অফ x, এই ফাংশনটার আসলে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা দেখো ভাইয়া, অনেকভাবে জিনিসটা করা যায়, আমি একদম সহজভাবে তোমার জিনিসটা করাইতেছি। চলো কোঅর্ডিনেট সিস্টেম দেখো। দেখো আমরা এই বিন্দুতে সাইন কি বলতো? পজিটিভ এই কোঅর্ডিনেটে, এবং এই কোঅর্ডিনেটেও সাইন কি পজিটিভ না? প্রথম এবং দ্বিতীয় কোঅর্ডিনেটে কি সাইন অলওয়েজ পজিটিভ থাকে, রাইট? হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় কোঅর্ডিনেটে সাইন অলওয়েজ পজিটিভ থাকে। এবং এটা কি π/2 লাইন, এটা 0 লাইন, এটা পাই লাইন, এটা 3π/2 লাইন, এবং নিচের দিকে হচ্ছে 2π লাইন। আচ্ছা, তো এখন দেখো যে এই যে সাইন, দেখো n কি আছে? cos x আছে, রাইট? এটা কি আছে? cos x আছে। আচ্ছা দেখো cos x কে কি লেখা যায় বলো তো? সাইন π/2। আমি জানি যদি এখানে π/2 থাকে বা nπ/2 এর বিজোড় গুণিতক থাকে, হ্যাঁ nπ/2 এর কি থাকে? nπ/2, এই nπ/2 এর যদি এই জায়গায় বিজোড় গুণিতক থাকে তাহলে সাইনটি কি হয়ে যায়? cos হয়ে যায়, সাইন হয়ে যায় cos। ওকে, সাইন cos হয়ে যায়, এটা আমরা জানি। তো এত দেখো x, এখন দেখো সাইনের কোন কোঅর্ডিনেটে গেলে মানটা পজিটিভ আসবে বলো তো? সাইনের কোন কোঅর্ডিনেটে গেলে মানটা পজিটিভ আসবে? এখানে ফার্স্ট কোঅর্ডিনেটেও সাইনের মান পজিটিভ, সেকেন্ড কোঅর্ডিনেটেও সাইনের মান কি পজিটিভ। দ্যাটস মিন আমি π/2 থেকে যদি x কম নেই অথবা x বেশি নেই, দুই বিন্দুতে কি বলতো সাইনের ভ্যালুটা কি আসতেছে? পজিটিভ আসতেছে। যাই এখানে আমরা কি লেখা যায়? প্লাস মাইনাস x। তাহলে cos x কে কি এটা লেখা যায় না?
cos x কেটে লেখা যায় কি যায় না? অবশ্যই যায়। তাহলে আমরা এখানে cos x কেটে লিখে দিই sin ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস আমাদের x। ওকে ওকে, তো দেখো এটা একটার বিপরীত ফাংশন, বিপরীত একে অপরকে ক্যান্সেল করে দেয়। বিপরীত কি করে? একে অপরকে ক্যান্সেল করে দেয়, এবং এটা পৃথিবীর সব কিছুর ক্ষেত্রে সত্য। বিপরীত একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়। কেমন? যেমন আমি যদি বলি যে ফিজিক্সের একটা সুন্দর ইয়ে আছে, যেমন আমাদের যে পল ডিরাক যে বের করেছিল পজিট্রন ইলেকট্রনের যে এন্টি, তো ওইটাকে যদি তুমি ইলেকট্রনের সাথে আনো তাহলে এটা নিমিষেই ধ্বংস হয়ে যায়, একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়, এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এটা সুন্দর জিনিস। তো আচ্ছা, তো এখন সাইন ইনভার্স 1 আছে, সাইন আছে, একটা আরেকটার বিপরীত, তাহলে একটা আরেকটাকে কি করে দেবে? বেনিশ করে দেবে। তাহলে আমাদের থাকবে কি ডিডিডি এক্স অফ পাই বাই 2 প্লাস মাইনাস এক্স। এবার এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো এটা পাই বাই 2 কি একটা এক্স মুক্ত ফাংশন, দ্যাটস মিন এটা একটা ধ্রুব রাশি ডিডি এক্স এর সাপেক্ষে, দ্যাটস মিন এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0। এক্স এক্স কে করলে কত আসবে? ডি ইন্টু ডিডি অফ এক্স ডিএক্স অফ ডিএক্স, তাহলে হয়ে যায় কত? 0 প্লাস মাইনাস 1। তাহলে অ্যান্সার কত হয়? প্লাস মাইনাস 1। তো এখানে দেখো এই অপশনে কি আছে? -1 আছে, +1 নেই, দ্যাটস মিন তো আমার এই ডিফারেন্সিয়েশন হয় +1 হবে না -1 হবে। যেহেতু -1 আছে তাহলে এটার অ্যান্সার কত? -1। ওকে, ইজিলি করা হয়ে গেছে। আচ্ছা, এবার আসো যে কিছু কেন আমি বললাম যে সূত্রগুলো মুখস্থ রাখা উচিত, কারণ কখনো কখনো সূত্র ডিরেক্ট চলে আসে। ওকে, কখনো কখনো সূত্র ডিরেক্ট চলে আসে। কেমন? যেমন আমরা যদি এটার ক্ষেত্রে দেখি, কিন্তু ডিরেক্ট সূত্র চলে আসে। এটা কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমাদের 11-12তে কিন্তু কোশ্চেনটা আসছে। তো চলো দেখা যাক কিভাবে আসছে। প্রথমত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স করতে হবে, মানে ওয়াই ফাংশনকে, ওয়াই একটা এক্স এর ফাংশন, ওয়াই ফাংশনকে আমার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখন কি আছে? এক্স ইকুয়াল টু কজ ওয়াই আছে, তো আমরা ওয়াই যেহেতু ওয়াই ফাংশনটাকে আমরা এক পাশে নিয়ে আসবো, মানে শুধু ওয়াই রাখবো। তো কসকে যদি ওই পাশে পাঠাই দেই তাহলে ওয়াই হয়ে গেছে কি বলতো? cos ইনভার্স 1 x। ওকে, cos ইনভার্স 1 x। এবার dy বাই dx বের করতে হবে। তাহলে এটা যদি x এর রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েশন করে দাও, সেটা কি হবে বলো তো? আর কিছুই না, তোমার সূত্র মনে রাখতে হবে যে দেখো যে ddx অফ cos ইনভার্স 1x সেটা কি -1 ডিভাইড বাই √1 - x স্কয়ার। সোজা হিসাব। এটা মনে রাখতেই হতো, সূত্র মনে রাখতেই হবে, এগুলো কিছু করার নেই। কেমন? কারণ পরীক্ষার হলে বসে বসে তো সূত্র প্রুফ করার টাইম পাবা না, তাই না? মাত্র 12 মিনিটে 20টা, এটা অনেক চ্যালেঞ্জিং কিন্তু। ঠিক আছে, তো ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে গেছে? তাইলে এটা আমরা জাস্ট সূত্র 1 ডিভাইড বাই √1 - x স্কয়ার। ওকে, এটা হচ্ছে এটা। দেখছো ডিরেক্ট সূত্র চলে আসতেছে। এই জন্য বলছিলাম যে আসলে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, বিশেষ করে সাইন কস টেন এর এই সূত্রগুলো বেশ ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। হ্যাঁ, এগুলো আসলে মুখস্থ রাখা উচিত, খুবই উচিত। আচ্ছা, এবার আসো দেখো একটা ফাংশন আছে ওয়াই এর ফাংশন, সরি এক্স এর ফাংশন, ঠিক আছে, সরি এক্স এর ফাংশন, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু রন অফ sec of vx প্লাস c, এক্স এর ফাংশন। ওকে, তো এর মাধ্যমে dy বাই dx বের করতে হবে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের y দেওয়া আছে, তাহলে তুমি শুরু করো। দেখো আমি কালকে বলছিলাম যে যতক্ষণ না পিওর এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন হবে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন চলতেই থাকবে, মনে রাখতে হবে। পিওর এক্স ফাংশনের, কিন্তু তুমি যেহেতু এক্স এর রেসপেক্টে করতেছো, দ্যাটস মিন সে ততক্ষণ পর্যন্ত তার এই ডিফারেন্সিয়েশনটা চালাই যাবে যতক্ষণ না সে পিওর এক্স পাবে। এখানে পিওর এক্স ফাংশন কোনটা? এই যে এটা bx প্লাস c, সেটা হচ্ছে পিওর এক্স ফাংশন। যতক্ষণ না পর্যন্ত সে শুধু এক্স ফাংশনের দিকে যাবে পিওর, ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন চলতেই থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা করতে হলে আমাদের কি হতে হবে? dd x of ln of sec of bx plus c। ওকে, আচ্ছা তো লনের সাপেক্ষে আমরা এটার z ধরবো বা x ধরবো। হ্যাঁ, তো x যদি এটার এই dx যদি এটাকে x কল্পনা করে, ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যায়? 1/x। দ্যাটস মিন এটাকে পুরোটার যদি আমরা x কল্পনা করি, এ যদি x কল্পনা করে তাহলে এটা কি হয়ে যাবে? 1 ডিভাইড বাই sec of bx plus c। দেখো ভাইয়া এখনো কিন্তু পিওর এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন হয়নি, দ্যাটস মিন এটা এখনো শেষ হয়নি। দেন কোন এই ফাংশনটা আছে, দেন এই ফাংশনটাকে আমরা ধরে নেব। এবার x মনে করবে যে এই ফাংশনটা হচ্ছে এবার আমাদের পিওর এক্স ফাংশন, এই ddx অফ বল বাই এটা পিওর এক্স ফাংশন। দেন এটাকে পুরোটাকে z ধরলাম, বা সরি এই পুরোটাকে আমরা x ধরলাম, সে কল্পনা করতেছে এটা x।
এবার আসলে চলো sec x এর যে জিনিসটা সেটা আমরা করব হচ্ছে sec x এর ডিফারেন্সিয়েশনটা আমরা করি চলো ইনটু sec bx প্লাস c। চলো sec x এর যে ডিফারেন্সিয়েশন সেটা কি ছিল বলো তো? আফটার অল সূত্রগুলো লাগবে, কেমন সূত্রগুলো লাগবে। দেখো sec x রে করলে কি ছিল, sec এর সাথে যা ছিল sec of x into tan x, অর্থাৎ sec যদি ax হতো তাহলে এখানেও sec ax tan ax হয়ে যেত, বা এরকম সামনে একটা স্কোয়ার চলে আসতো বা a। আচ্ছা যেটাই হোক মেন জিনিসটা হচ্ছে ddx of sec of x যদি থাকে তাহলে এটা হয়ে গেছে কি sec x into tan x হয়ে যায়, এটার নর্মাল ডিফারেন্সিয়েশন। আচ্ছা তাহলে এটাকে যদি তুমি করো এটা হয়ে যাবে কি sec of bx plus c এত ইনটু tan of bx plus c। এখনো কিন্তু পিওর এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন হয়নি, পিওর এক্স ফাংশনের এখনো ডিফারেন্সিয়েশন হয়নি, দ্যাটস মিন এটা এখনো শেষ হয়নি ডিফারেন্সিয়েশনটা। পিওর এক্স ফাংশন কোনটা বলছিলাম, bx plus c, bdd x of bx plus c, ওকে bx plus c। এখন দেখো এটা আর এটা কি চলে যায়, কাটা চলে যায়, দেন এখানে কি থাকতেছে দেখো তো tan of bx plus c। এবার এটাকে যদি করি দেখো c কিন্তু একটা কনস্ট্যান্ট জিনিস, এটাকে করলে 0 আসবে। দেন এখানে আছে bx কে যদি করি তাহলে x dx বাই dx 1 হয়ে যায়, থাকে শুধু কি v, ঠিক আছে। তাহলে আমাদের এটা বিটাকে আমরা সামনে নিয়ে আসলে tan vx plus c, ঠিক আছে। তাহলে কি হয়ে গেছে v tan of bx plus c, b হয়ে গেছে এটা ডিফারেন্সিয়েশনের অ্যান্সার, ওকে। তো এই জন্য আসলে সূত্রগুলো মনে রাখতে হবে, হ্যাঁ ত্রিগোণমিতিক ফাংশনের সূত্রগুলো মনে রাখতে হবে। আচ্ছা এবার আসো এখানে একটা সুন্দর একটা জিনিস, তো এখানে বলছে যে cot ইনভার্স 1 রুট ওভার 1 প্লাস cos x ডিভাইড বাই 1 মাইনাস cos x। আচ্ছা এই জিনিসটাকে তুমি যদি ওই ডিরেক্ট কটের সূত্র যেটা আছে যে ভাই এটা দিয়ে শুরু করো, বহুত লম্বা হয়ে যাবে, কারণ পিওর এক্স ফাংশন পর্যন্ত আসতে আসতে তোমার দেখা যাবে মানে 2-3 পাতা শেষ হয়ে গেছে, সলভ হয় না। কিন্তু তুমি তো ভাই পরীক্ষা দিবা হচ্ছে কি এমসিকিউ পরীক্ষা দিবা, তোমার 12 মিনিটে 20টা দাগাতে হবে, তাই না? তাহলে কত এভারেজ 45 সেকেন্ড ব্যারম টাইপের তুমি পাবা, এত সেকেন্ডের মধ্যেই তোমার জিনিসটা শেষ করতে হবে, এত বড় করলে তো তোমার হবে না। আচ্ছা এত বড় করলে হবে না, তাহলে আমরা দেখো এখানে একটা জিনিস দেখছিলাম যে তোমার 1 প্লাস cos of x যেটা সেটাকে লেখা যায় কি 2 cos স্কোয়ার x বাই 2, এবং 1 মাইনাস cos x এটাকে লেখা যায় 2 sin স্কোয়ার x বাই 2, লেখা যায় না, রাইট। তাহলে এই সূত্রটা আমরা এখানে বসাই দেব, কেমন y cot ইনভার্স 1 রুট ওভার 1 প্লাস cos x ছিল কি 2 ইন্টু cos স্কোয়ার x বাই 2 ডিভাইড বাই কত, ডিভাইড বাই ছিল 2 ইন্টু এটা ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2, যদি কি থাকতো 1 মাইনাস cos x থাকতো। আচ্ছা একটু স্পষ্ট করে লেখা যাক এটা, ওকে। টু cos স্কোয়ার x বাই 2 নিচে হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2। এখন 2 যদি কাটা চলে যায় উপর নিচে থাকে কি cos স্কোয়ার x বাই 2 sin স্কোয়ার x বাই 2। আচ্ছা তাহলে cot ইনভার্স 1 রুট ওভার এই জিনিসটাকে কি লেখা যায় বলো তো, cos বাই sin কি ত্রিকোণমিতিক রাশি অনুযায়ী cos বাই sin হচ্ছে cot, cos বাই sin cot। তাহলে যেহেতু এটার উপরে হোল স্কোয়ার আছে তাহলে cot এর উপরে কি আসবে, হোল স্কোয়ার আসবে, cot ইনভার্স cot স্কোয়ার x বাই 2। যদি স্কোয়ার আছে স্কোয়ার আর রুটে কি চলে যাবে, কাটা চলে যাবে, তাহলে থাকতেছে কি cot ইনভার্স 1 ইনটু cot অফ x বাই 2। দেখো একটা আরেকটার কি এনটি, একটা আরেকটার এনটি বিপরীত যদি থাকে, আমি বলছি বিপরীত থাকলে একটা একটাকে ভেনিশ করে দেবে, তাহলে y শুধু থাকতেছে কি বলো তো x বাই 2। এবার এই ফাংশন হয়ে গেছে সিম্পলিফাই, এবার তুমি 2 সেকেন্ডে করে ফেলতে পারবা, কারণ একে যদি তুমি dy বাই dx করো তাহলে কি হবে বলো তো যে x dx বাই dx হয়ে যাবে, হাফটা সামনে চলে আসবে, এটা 1, তাহলে এর ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত হবে, হাফ হবে, রাইট।
তাহলে অ্যান্সার কত ভি। ইজি ছিল না? হ্যাঁ একদম ইজি ছিল। এজন্য জাস্ট একটু সূত্রটা তুমি যদি সূত্র ইতিমধ্যে জানতা মুখে মুখেই এটা শেষ করে ফেলতে পারতা যে x/2 আসছে, x/2 মানে x চলে যাবে, একবার ডিফারেন্সিয়েশন করলে থাকবে শুধু হাফ, রাইট? এজন্য আসলে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে এগুলো খুবই মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। এবং আসলে এগুলো যদি মনে না থাকে যে ভাই আমি বারবার পড়তেছি তাও আমার আসলে ব্রেনে আসতেছে না, তাহলে আসলে খাতায় লিখবা এবং ওই রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করবা। কারণ আমি দেখছি যে আসলে এগ্রিতে যে কোশ্চেনগুলো আসে এই ত্রিকোণমিতিক ফাংশন থেকে এই টাইপের এগুলো আসে। বিগত কোশ্চেনটাও দেখো, সামনের মানে এর আগের কোশ্চেনগুলোও দেখো, হ্যাঁ দেখবা যে এই রিলেটেড সূত্র দিয়ে আসতেছে। এবং আশা করি সামনের বারও ঠিক সেম রিলেটেড, মানে তারা সিকোয়েন্স সেম রাখে, একটা কোশ্চেনের যে প্যাটার্ন হয় সিকোয়েন্সটা সেমই রাখার চেষ্টা করে। ওকে, আচ্ছা এবার আসো এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 18-19 আসছে। দেখো ভাই এটা দেখেই তোমার ধরো মাথা একদম হয়ে যাবে যে ভাই হ্যাঁ কি এটা, হ্যাঁ এটা কি জিনিসটা। দেখো tan ইনভার্স 1 এর আমরা কি জানি, এটা ডিফারেন্সিয়েশন করতে হলে এটার সূত্রটা কি, তুমি অলরেডি এটা সূত্র কি দেখছো এখানে যে 1/1 + x², তাই না? হ্যাঁ ভাই এটা তো আমি দেখলাম, কিন্তু কথা হচ্ছে যে এটা যে দেখছো এটা কিন্তু পিওর এক্স ফাংশন ছিল না, x³/x। এটা যদি করতে থাকো অনেক লম্বা হবে জিনিসটা, রাইট? এটা কি হবে, অনেক লম্বা হবে। তাহলে এত বড় করে 45 সেকেন্ডে করা তো পসিবল না। দ্যাটস মিন এটা আসলে শর্ট ট্রিক্স ইউজ করতে হবে। তাহলে কি ছিল শর্ট ট্রিক্স? আচ্ছা দেখো ভাই একটা জিনিস যে আমি ইতিমধ্যে বলছি যে আমরা tan ইনভার্স 1x কে আমরা কি লিখতে পারি বলো তো? cot ইনভার্স 1/x, cot ইনভার্স 1/x, রাইট? এটা এভাবে লিখতে পারি, তাই না? জিনিসটা ইতিমধ্যে আমরা আলোচনা করছিলাম যে cot ইনভার্স 1/x আকারে জিনিসটাকে লেখা যাবে। হ্যাঁ জিনিসটা সমান, এবং এটা আমরা দেখাইছিলাম, প্রুফও দেখাইছিলাম যে কিভাবে আসলে সমান হয়। তো এখানে দেখো যে x ফাংশনটা সেটা কি আছে দেখো, তো সেটা আছে এই ফাংশনটা দেখো এখানে আছে হচ্ছে tan ইনভার্স 1 ex ডিভাইড বাই কি x³। তো এটার উল্টাটা কি cot ইনভার্স লেখা যায় না 1/x, যেহেতু এই পুরোটারে যদি আমরা x ধরি এর উল্টাটা কি হবে, cot ইনভার্স 1 এর সমান, রাইট? তাহলে এর পুরো উল্টাটা কি হবে, উল্টাই যাবে, x³ ডিভাইড বাই e⁻x হয়ে যাবে, মানে উল্টাই গেছে পুরোটা ফাংশন, রাইট? তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলো তো? ddx অফ tan ইনভার্স 1 x³/x প্লাস আমাদের cot ইনভার্স 1, হ্যাঁ এই যে এটা কি ছিল ex/x³, এটাকে কি লেখা যায় cot ইনভার্স 1 x³/x লেখা যায় না? হ্যাঁ cot ইনভার্স 1 x³/ex। ওকে 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 এটা লেখা যায়। আচ্ছা দেখো ভাইয়া এটা কি আছে, tan ইনভার্স 1 x³/x প্লাস cot ইনভার্স 1 x³/ex, সেম না? এখনো যা দেখো এখানেও যা এখানেও কি তা না, সেম জিনিস না? আচ্ছা তাহলে এই জিনিসটার জন্য আমরা কি করবো বলো তো? একটা সূত্রের দিকে আমরা যদি যাই, দেখো তো আমরা কি বলছিলাম যে tan ইনভার্স 1x প্লাস cot ইনভার্স 1x সমান সমান কি π/2, অর্থাৎ এখানে tan ইনভার্স 1 যা থাকবে প্লাস cot ইনভার্স 1 যদি তাই থাকে তাহলে এই দুটার যোগফল হয়ে যাবে π/2, সোজা কথা, তাই না? তাহলে দেখো এখনো যা আছে এখনো তা আছে, tan ইনভার্স 1 যা আছে cot ইনভার্স 1 প্লাস cot ইনভার্স 1 তা আছে। তাহলে এই দুটার কি সূত্র অনুযায়ী এটা হয়ে যায় কি π/2, রাইট? এটা কি হয়ে যায় π/2 হয়ে যায়। যেহেতু এটার মধ্যে কোনো x নাই, দ্যাটস মিন এটা আসলে x ফাংশন না। x ফাংশন না বলতে মানে এখানে x⁻0 আকারে আছে আর কি। তো এই জন্য এই জিনিসটাকে কি করা যায়, এর একটা ধ্রুব রাশি, হ্যাঁ এটা একটা কনস্ট্যান্ট রাশি, এবং এই কনস্ট্যান্ট রাশির যে ডিফারেন্সিয়েশন এটা হয়ে যায় কত 0, দ্যাটস মিন এটার অ্যান্সার হবে a। দেখছো এটা আসলে এক লাইনই করে ফেলা যায়, রাইট? এটা এত দেখতে বিদগুড়ে একটা টাইপ হলেও বাস একদম ইজি। হ্যাঁ এই জিনিসগুলো আসলে লেন্দি করা যাবে না, এগুলোর সাথে সাথে দাগাই ফেলতে হবে, কেমন? আমি আগেও বলছি যেহেতু তোমরা অ্যাকচুয়ালি বেশিরভাগ ম্যাথ অ্যাসপারেন্ট ছিলা, তো তোমাদের মেডিকেলে এবং রসায়ন যে দাগানো এগুলো খুব স্পিডি হতে হবে। হ্যাঁ এগুলোর মধ্যে 12 মিনিট টাইম নেওয়া যাবে না, যত কম টাইমে তোমার পসিবল হয়। কারণ ম্যাথ যদি লেন্দি হয়ে যায় ভাইয়া কোশ্চেনটা 12 মিনিটে পসিবলই না, ভালো ভালো স্টুডেন্টরাও 12 মিনিটে পারবে না যদি কোশ্চেন লেন্দি হয়ে যায়, ঠিক আছে?
আর ইজি হলে সেটা আসলে কাটমার্ক বেড়ে যাবে, এটা আসলে ব্যতিক্রম, হ্যাঁ, এক্সেপশন। আচ্ছা ঠিক আছে, তো এবার আসো এই একটা ম্যাথ। আচ্ছা দেখো এই ম্যাথটাও খুব লেন্দিভাবে করা যায়, অনেক লম্বাভাবে করতে করতে শেষ করা যায়, ঠিক আছে, বাট আমাদের তো ভাই এত টাইম নাই যে লেন্দিভাবে জিনিসটা শেষ করব, হ্যাঁ। তো আচ্ছা ওয়েট, তাহলে চলো আমাদের এত টাইম নেই যে ভাই লেন্দিভাবে শেষ করব, তাহলে জিনিসটাকে ফর্মটাকে শর্ট করে আনতে হবে, ওয়াই এর ফর্মটাকে শর্ট করে আনতে হবে। আচ্ছা আমরা ইতিমধ্যে এই জিনিসগুলো বেশ আমাদের যে ইম্পর্টেন্ট লাগতেছে সেটা হচ্ছে যে ধরো tan ইনভার্স 1 যে x, এটা সমান সমান আমরা কি বলছিলাম যে cot ইনভার্স 1 কি তোমার 1/x না, cot ইনভার্স 1 1/x, ওকে, cot ইনভার্স 1 1/x সে। তো এখানে দেখো এই জিনিসটা কি আছে বলো তো, y আছে হচ্ছে ln cot, দেখো tan ইনভার্স 1 x/2 আছে, তো এখানে যদি তুমি বসাও tan ইনভার্স 1 x/2 cot কি হয়ে যাবে, ঠিক তার বিপরীত বা উল্টাটা হয়ে যাবে না, 2/x হয়ে যাবে না, উল্টাটা হয়ে যাবে, অবভিয়াসলি কি উল্টাটাই তো হবে, উল্টাটাই হবে। তো এই জিনিসটাকে কি লেখা যায়, cot ইনটু তোমার যে cot ইনটু cot ইনভার্স 1 2/x। দেখো এটা একটার এন্টি, কোনটা cot আর cot ইনভার্স 1 কি একটার এন্টি মানে বিপরীত, দ্যাটস মিন এই জিনিসটা বেনিশ হয়ে যাবে, থাকবে কি ln অফ 2/x। এবার এটা তুমি ইজিলি করে ফেলতে পারবা। আচ্ছা এর আগে জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু পিওর এক্স ফাংশন ছিল না, বা পুরোটা কিন্তু পিওর এক্স ফাংশন না, দ্যাটস মিন এটাকে যতক্ষণ না পিওর এক্স ফাংশন আসতেছে ততক্ষণ আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। পিওর এক্স ফাংশন কোনটা, 2/x। আচ্ছা তাহলে যদি আমি তুমি dy/dx বের করো, এটার লনকে কি হবে, লন করলে 1/2/x হয়ে যাবে, ইনটু এটা যেহেতু পিওর এক্স ফাংশন ছিল না তাহলে এটাকেও কি করতে হবে, তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা এবার দেখো এটা করলে কি হয় বলো তো, এক্সটা উপরে চলে যায়, হয়ে যায় কি x/2 ইনটু এটাকে যদি করো 2 তোমার বাহিরে চলে আসবে, ডিভাইড বাই এত ইনটু দেখো 2x কে যদি করো, x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সামনে একটা মাইনাস চলে আসবে, x এর পাওয়ার কি হয়ে যাবে x, এক বেড়ে যাবে, x এর পাওয়ার কি হয়ে যাবে x বেড়ে যাবে, যেহেতু নিচে আছে ভাগাকারে আছে, দ্যাটস ওয়াই x এর পাওয়ার 1 বেড়ে গেছে। আচ্ছা মানে নিচে x বেড়ে গেছে মানে নেগেটিভ পাওয়ার 1 বাড়ে আর কি, যেটাই বলো। তাহলে এখানে থাকতেছে কি বলো তো, এই 2 আর এই 2 কাটা, রাইট, তাহলে উপরে থাকতেছে কি -x, নিচে থাকতেছে তোমার x², কেমন, নিচে থাকতেছে কি x², তাহলে উপর নিচে যদি কাটাকাটি করি তাহলে থাকবে হচ্ছে 1/x। ইজি না, একদম ইজি ছিল, তাহলে অ্যান্সার হবে কি এ। এটাও কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা কোশ্চেন ছিল এবং ইজি ছিল। আসলে এই জিনিসগুলো ধরতে হয় যে আমি যদি লেন্দি করা শুরু করি অনেক লেন্দি করা যাবে, বাট দেখতে হবে যে আমি যে সূত্রগুলো জানি কখন আসলে এই জিনিসটা আয়ত্ত চলে আসবে, যখন বারবার প্র্যাকটিস করা হবে জিনিসটা, ঠিক আছে। কিন্তু যদি তুমি বারবার প্র্যাকটিস না করো, বারবার প্র্যাকটিস না করেই তুমি আসলে মানে পরীক্ষার হলে চলে যাও, তাহলে কিন্তু আসলে ওইদিকে গিয়ে ধরা ঠিকই খেয়ে যাবা, দেখবে মিলতেছে না, হলে গিয়ে দেখবা যে ভাই আমি সব পারতেছি বাট আমার আসলে অ্যান্সারটা মিলতেছে না কেন, যে এই আর কি। এবার আসো কখনো কখনো আমরা যে ওই দিন ইউভি মেথড দেখাইছিলাম যে আসলে যদি ইউভি মেথড দিয়েও বলা হতে পারে এই তোমার সাইন এক্স ফাংশনগুলো বা ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে। তো আমি ওই দিন বলেছিলাম যে আসলে যদি ইউভি হয় যে দুইটা ফাংশন যেটার মধ্যে এক্স এর দুইটা ভিন্ন ভিন্ন ফাংশন গুণাকার আছে, যখন এখানে একটা কি আছে ex ফাংশন গুণাকার আছে, এখানে একটা sin x ফাংশন গুণাকার আছে, এগুলোকে একসাথে অ্যাড করা যাচ্ছে না বা কিছু করা যাচ্ছে না, দ্যাটস মিন দুইটা আলাদা আলাদা একটা ফাংশন, x এর দুইটা আলাদা আলাদা ফাংশন। যদি x এর দুইটা আলাদা আলাদা ফাংশন ddx এর সাপেক্ষে করা হয় ডিফারেন্সিয়েশন, তাহলে একটাকে ধ্রুবক রেখে একটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস যেটাকে আমরা আগে ধ্রুবক রাখছি সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর যেটাকে ডিফারেন্সিয়েশন করছি ওটাকে ধ্রুবক রাখতে হবে, নর্মাল সূত্রটা আমরা জানি। আচ্ছা এটাকে করতে হবে কেমন। আচ্ছা ধরলাম এটা u এবং এটা কি v, তাহলে এটা কি হবে তোমার u যেটা sin x কিটা সে সামনে থাকবে d ইনটু e টু দি পাওয়ার x ডিভাইড বাই d প্লাস e টু দি পাওয়ার x কে এবার থাকবে ধ্রুবক d ddx অফ sin x। তাহলে এই জিনিসটাকে যদি করি e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x এ থাকে এবং সিঙ্গেল x যেহেতু উপরে সিঙ্গেল x আছে মানে সিঙ্গেল x ফাংশনই এটা। আচ্ছা প্লাস হচ্ছে e টু দি পাওয়ার x কে যদি করি
সাইন এক্সে করলে কত হয়, সাইন এক্সে করলে এটা কজ এক্স হয়ে যায়, রাইট। রাইট, তাহলে আমরা যদি উভয় পাশ থেকে e টু দি পাওয়ার x কমন নিয়ে নেই, থাকবে আমাদের সাইন এক্স প্লাস কজ অফ এক্স। ওকে, এটাই অ্যান্সার, সাইন এক্স প্লাস কজ এক্স বি। ওকে, একদম ইজি ছিল কিন্তু ম্যাথটা, রাইট। আচ্ছা, তাহলে এর মাধ্যমে যে ম্যাথগুলো করাইলাম এর মাধ্যমে আমাদের কি হয়ে গেল, তোমার ধরো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের ইয়েগুলো মোটামুটিভাবে আমরা আশা করি তোমার হয়ে গেছে, যার মাধ্যমে আমরা আসলে এই সূত্রগুলো একটু মনে রাখবো, প্লাস হচ্ছে এই যে এইগুলো। তো আমরা যদি প্রথম থেকে আবার একটু দেখি যে কী কী ম্যাথ করানো হয়েছিল এবং শর্ট টেকনিকও দেখানো হয়েছিল, এই আর কি। তো তোমাদের আসলে বারবার কী করতে হবে, সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, প্লাস হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি আসলে তোমরা আসলে এক্সামে খুব দ্রুত অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করাটাও কিন্তু একটা ভালো একটা কোয়ালিটি, যারা এটা করতে পারে তারাই আসলে টপ করে। হ্যাঁ, অনেকে আসলে পুরো কোশ্চেনই ঘুরে যেতে পারে না, ওই যে টাইম ম্যানেজমেন্ট নাই। গত ক্লাসে তো বললামই যে তোমার এনিমি দুইটা, প্রশ্নপত্র, সময়। তো তোমার এই দুইটার জন্যই প্রিপেয়ার থাকতে হবে এক্সাম হলে, কেমন? আচ্ছা, এবার আসো স্পর্শক ও বিলম্ব, ঠিক আছে। আচ্ছা, স্পর্শক এবং অবিলম্ব। স্পর্শক হচ্ছে ধরো একটা রেখা বা বক্ররেখা, ধরো একটা, এই বক্ররেখাকে ধরো কোনো একটা স্ট্রেট লাইন বা অন্য যে কোনো রেখা, বক্ররেখা হতে পারে, সে তোমার ধরো এই লাইনটা সোজা হয় নাই, আচ্ছা অসুবিধা নেই, তোমরা জাস্ট বুঝে নাও যে একটা অন্য একটা বক্ররেখা বা যে কোনো একটা লাইনে বা একটা লাইনটার একটা পয়েন্টে শুধু কি করবে, টাচ করবে, ওই বক্ররেখাটার একটা পয়েন্টে টাচ করবে, এই টাচ করা পয়েন্টটাকে বলা হচ্ছে তার স্পর্শক। স্পর্শক অলওয়েজ একটা পয়েন্টে টাচ করে, কি স্পর্শক অলওয়েজ একটা পয়েন্টেই টাচ করবে, এই জিনিসটা খুবভাবে মনে রাখতে হবে যে স্পর্শক অলওয়েজ একটা পয়েন্টে টাচ করবে। আচ্ছা, এবং এই যে স্পর্শক যে বিন্দু টাচ করছে এই বিন্দুতে যদি তুমি একটা লম্ব আঁকো, হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে তার অবিলম্ব, মানে এই স্পর্শকের অবিলম্ব, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে এই বিন্দুতে একটা স্পর্শক, আর এটা বরাবর যদি এই স্পর্শক বরাবর লম্ব টানো, এটাকে বলা হচ্ছে অবিলম্ব। ওকে, আচ্ছা, তো দেখা যাচ্ছে যে যদি y = fx যে কোনো রেখার কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল, এবং এই বিন্দুতে ধরো স্পর্শক করছে, হ্যাঁ, f of x একটা যে রেখা, এই রেখার এই বিন্দুতে স্পর্শ করছে, হ্যাঁ, এই স্পর্শ করছে হচ্ছে ধরো gx রেখাটা, ধরো gx একটা সরল রেখা, হ্যাঁ, তো ওই রেখার ওই বিন্দুতে যে ঢাল হবে সেই ঢাল হবে এই fx ফাংশন, y = ধরো fx ফাংশন, এই ফাংশনের এই বিন্দুতে যে স্পর্শ করছে, স্পর্শ বিন্দু, ওই স্পর্শ বিন্দুতে এই রেখার ঢাল, হ্যাঁ, মানে স্পর্শ বিন্দুতে যেই রেখাটা স্পর্শ করছে ওই রেখার ঢাল হয় তোমার dy/dx, মানে এই রেখাটার x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে যা হয় তা, ঠিক আছে, ওই রেখাটার gx রেখাটার ঢালটা বের হয়ে যায়। আচ্ছা, তো এবার আসো, এখন যদি তুমি করে দেখো যে এই ফাংশনটা তোমার এটা কি একটা বক্ররেখা, বক্র কার্ভ হতে পারে, তো এর dy/dx এর মধ্যে x এর ভ্যালু দরকার হতে পারে এবং y এর ভ্যালু দরকার হতে পারে। যদি এরকম হয় তাহলে x y উভয় চলকের মান আমার ওই ইন্টারসেকশন পয়েন্ট, এটাকে বলে পয়েন্ট অফ ইন্টারসেকশন, হ্যাঁ, যে বিন্দুতে স্পর্শ হয়, ওই দুইটা মান বসাই তোমার ঢালের মানটা বের করা লাগতে পারে। বা এমনও হতে পারে শুধু x ফাংশন আছে, হ্যাঁ, x এর মান লাগতে পারে, অথবা শুধু y এর মানও লাগতে পারে, হতেই পারে। আচ্ছা, এবার আসো যে দেখো স্পর্শকের ঢালের পরে এবার আমরা ধরো স্পর্শকের ঢাল বের করলাম, এবার তার অবিলম্বের ঢাল। স্পর্শকের সাথে অবিলম্ব কি 90 ডিগ্রি কোণে থাকে, এবং আমরা জানি যে দুটো সরলরেখা যদি পরস্পর তোমার 90 ডিগ্রি কোণে থাকে, হ্যাঁ, 90 ডিগ্রি কোণে ইন্টারসেক্ট করে, তাহলে এটার ঢাল যদি হয় m1, এটার ঢাল যদি হয় m2, তাহলে m1 ইন্টু যে m2 এটা সমান সমান কত হয়, -1 হয়, রাইট, এটা তো আমরা জানি, হ্যাঁ, এটা আমরা জানি। এবার আসো স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে ঢালের ভ্যালু 0। আচ্ছা, x অক্ষের সমান্তরাল হওয়ার জিনিসটাকে আমরা যদি দেখি একটু, দেখো x অক্ষের সমান্তরাল হওয়ার জিনিসটা হচ্ছে যে দেখো এটা তোমার হচ্ছে কি x এক্সিস, এটা কি তোমার y এক্সিস, x এক্সিসের সমান্তরাল অর্থ হচ্ছে এইভাবে। তো আমরা বেসিক্যালি ঢাল সমান সমান জানি কি y এক্সিসের যে পরিবর্তন ভাগ কি x এক্সিসের পরিবর্তন, এটা কি তো আমরা ঢাল জানি, রাইট, এটা কি আমরা ঢাল জানি। এখন দেখো এই বিন্দুতে এই রেখাটার জন্য এই বিন্দুতে y এর মান কি, ধরো y1, এটা কিন্তু x এর তুমি যত যাইতেছো x এর দিকে ডানে, x অক্ষ বরাবর ডানে যত আগাইতেছো y এক্সিসের মানে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। এই বিন্দুতে ধরো x1 এটা যদি হয় x2, এই বিন্দুতে এটাও যেমন y1, এই বিন্দুর জন্য x2 এর জন্য তার এই বিন্দুর স্থানাঙ্ক কি y1, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তাহলে x অক্ষের সমান্তরাল হলে আমার কি হয়,
ওই ওয়াই স্থানাঙ্কের কি কোনো চেঞ্জ হয়? ওয়াই স্থানাঙ্কের কোনো চেঞ্জ হয় না, দ্যাটস মিন উপরে কত চলে আসে? 0 চলে আসে। 0 ডিভাইড বাই ধরো সামথিং একটা আছে, তাহলে এর ভ্যালু কি? 0ই তো আসবে, রাইট? এর ভ্যালু 0ই আসবে। আচ্ছা, তো দেখো তাহলে x অক্ষের বরাবর ইয়ে। এবার যদি x অক্ষর এটা হচ্ছে সরি x অক্ষের এটা হবে লম্ব, কি হবে? x অক্ষের লম্ব হলে, x অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে দেখো কি হয়। এখন ধরো x অক্ষের উপর যদি লম্ব হয়, দেখো তো এইভাবে হবে। এটা যদি y এক্সিস হয়, এটা যদি x এক্সিস হয়, দেখো x এর একটা মান এখানে ফিক্সড। এই বিন্দুর জন্য কল্পনা করো এটা y2 হলে এটা যদি y1 হয়, y এক্সিস বরাবর জিনিসটা চেঞ্জ হচ্ছে, স্থানাঙ্ক চেঞ্জ হচ্ছে, বাট x এক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে না। যতই তুমি উপরের দিকে যাও x এক্সিস বরাবর স্থানাঙ্কের চেঞ্জ হচ্ছে না, যেহেতু লম্ব। তাহলে দ্যাটস মিন আমার যে ঢালটা আসবে m, এই বিন্দুতে ঢাল আসবে হচ্ছে y এর স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে x এর স্থানাঙ্কের পরিবর্তন। দেখো তো নিচে তাহলে কি আসবে? উপরে সামথিং ডিভাইড বাই 0। এই সামথিং ডিভাইড বাই 0 মানে হচ্ছে কি? মানে একটা অসংজ্ঞায়িত টাইপের। তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? 1/0 লিখতে পারি। সেম অর্থই বোঝায়, হ্যাঁ, মোটামুটিভাবে সেম অর্থই বোঝায়। আচ্ছা, তো দেখো যদি স্পর্শক x অক্ষের উপর লম্ব হলে তার যে ঢাল dy/dx বা ঢাল হবে 1/0। আচ্ছা, স্পর্শক যদি xy অক্ষ হতে সমান সমান কোণ উৎপন্ন কোণ খণ্ডন করে, xy হতে কি করে? সমান সমান কোণ খণ্ডন করে, তাহলে তার ডালের ভ্যালু হবে কি? +-1। আচ্ছা, চলো আমরা একটু সামনে দেখি এটা। হ্যাঁ, সমান সমান কি করলে x অ্যাক্সিস y অ্যাক্সিসকে যদি সমান সমান কোণে ভাগ করে, যে ধরো স্পর্শকটা এইভাবে গেছে, হ্যাঁ, এইভাবে পাশে এই অক্ষ বরাবর তো যেতে পারে। ধরো এটা হচ্ছে কি আমাদের x অক্ষ, এটা কি আমাদের y অক্ষ, এটা হচ্ছে -x, এটা হচ্ছে -y। যদি সমান সমান কোণ করে, আচ্ছা ঢাল কি বলো তো? আমাদের dy/dx তো আমাদের স্পর্শকের ঢালই, রাইট? ঢাল কি? ঢাল অ্যাকচুয়ালি হচ্ছে যে কোন একটা সরলরেখা x অক্ষের সাথে কত কোণ তৈরি করে, এটাই তো ঢাল। যে x অক্ষের সাথে কত কোণ তৈরি করতেছে সেটাই হচ্ছে তার ঢাল। x অক্ষের সাথে কত কোণ তৈরি করতেছে সেটা হচ্ছে তার ঢাল। তাহলে x অক্ষের সাথে কত কোণ তৈরি করে তার ঢাল না, x অক্ষের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টের মানই ঢাল। সরি, এই জিনিসটা একটু খেয়াল করবা যে কোনো একটা সরলরেখা ঢাল হবে তা x অক্ষের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টের মান, x অক্ষের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টের মান, রাইট? x অক্ষের সাথে যা কোণ তৈরি করে তার ট্যানজেন্টের মান। আচ্ছা, ধরো এই বরাবর চিন্তা করো জিনিসটা, ঠিক আছে? এই বরাবর যদি তুমি চিন্তা করো, দেখো সমান সমান কোণ তৈরি করছে, মানে একটা রেখার, দুইটা রেখার যদি বলি x এক্সিস আর y এক্সিসের মধ্যে অন্তর্বর্তী কোণ কত? 90 ডিগ্রি কোণ। যদি সমান সমান ভাগে ভাগ করে, মানে 45 ভাগে ভাগ করছে, দ্যাটস মিন এটা কত হতে পারে? tan 45। x এক্সিসের সাথে কত কোণ তৈরি করছে? 45। তাহলে তার ট্যানজেন্টের ভ্যালু কত? ওই কোণের ট্যানজেন্টের ভ্যালু 1। দ্যাটস মিন সমান সমান কোণে খণ্ডন করলে তার ঢালের মান কত আসবে? 1। এখন এটা যদি এই এক্সিস বরাবর হয় তখন ঢালের মান হয়ে যাবে কি? -1। সোজা হিসাব, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে যে কোন একটা সরলরেখার ঢাল হচ্ছে তা x এক্সিসের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টের মান। তার ট্যানজেন্টের মান, ওই কোণটার ট্যানজেন্টের মান। আচ্ছা, গেল x1 x বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এটা সরলরেখাতে তোমরা ইজিলি জানছো, হ্যাঁ? জিনিসটা আমরা সরলরেখা যখন পড়বো এই জিনিসটা আরো বেশি বিশদভাবে আলোচনা করা হবে যে কোন একটা বিন্দুতে যদি ঢাল দেওয়া থাকে এবং দুইটা পয়েন্ট দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে ওই সরলরেখাটার সমীকরণ কিভাবে বের করতে হবে এটা আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক সেম ভাবে এই জিনিসটা আমরা আসলে ওই এর মধ্যে দেওয়া হয়েছিল, ঠিক আছে? ওয়েট, আসলে এটা হবে না, কেমন? এটা হবে না, এটা গুণ আকারে আছে এখানে। আচ্ছা, তো অবিলম্বের সমীকরণ আমরা আসলে সরলরেখা চ্যাপ্টারটা যখন পড়াবো খুব ভালোভাবে এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হবে, বাট জিনিসটা তাও সূত্রটা মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, যেহেতু এই জিনিসগুলো বোঝা হলো, তাহলে এবার আমরা শুরু করি হচ্ছে যে কিছু ম্যাথ দিয়ে শুরু করি। আচ্ছা, x এর কোন মানের জন্য এত = y বক্ররেখার ঢাল 0 হবে? ঠিক আছে, x এর কোন মানের জন্য ডালের ভ্যালু 0 হবে? দ্যাটস মিন আগে আমার কি বের করতে হবে? ঢালটা তো বের করতে হবে। তো এই রেখাটার ঢাল কি হবে বলো তো? আমরা জানি কোন একটা রেখার, এটা একটা বক্ররেখা, রাইট? এই বক্ররেখার ঢাল হবে dy/dx, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিলে এটা হচ্ছে তার ঢাল। এটাকে যদি তুমি করো, দেখো এটাকে যদি তুমি করো, এটাকে বলে 1, এটাকে করলে -1/x²। আমাকে বলছে কি যে x এর কোন মানের জন্য এত বক্ররেখার ঢাল 0 হবে? ঢাল কত হবে? 0। দ্যাটস মিন এটার যে ভ্যালু এটা 0 এর সমান,
রাইট? দ্যাটস মিন আমরা জিনিসটা বলতে পারি 0 ইজ ইকুয়াল টু কি x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, রাইট? তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে দেখো x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সুতরাং x হবে আমাদের কি প্লাস মাইনাস 1। ঠিক আছে, ইজি একদম, এটা আসলে কোনো পেঁচানো কিছু ছিল না। যে গুচ্ছ দেখো 21/22 আসছে, খুব ইজি একটা কোশ্চেন আসছে। এবং আমি যতটুকু জানি এটা এর আগেও অনেক কোশ্চেন ব্যাংকে যদি দেখো অনেক ইয়ের মধ্যে ভার্সিটির মধ্যে আসছে কোশ্চেনগুলো। আমি বলবো যে শুধু যদি প্র্যাকটিস করো, হুবহু কোশ্চেন কখনো আসে না, হ্যাঁ, নিয়ম সেম থাকে, নিয়মের মধ্যে আসে। যদি তুমি এরকম টাইপ প্র্যাকটিস করে যাও, এজন্য তোমার আসলে খুব ভালো আউটপুট পাওয়া যেতে পারে। অ্যান্সার বি। তাহলে ভাইয়া এই এক্সাম আসলে প্র্যাকটিস কোথায় করবো? প্র্যাকটিস করার জন্য আসলে তোমার কোনো একটা এক্সাম বেচে ভর্তি হতে হবে, বা তুমি নিকটবর্তী যেটা তোমার আসলে সহজলভ্য হয়। শুধু ভার্সিটির কোশ্চেন ব্যাংক আসলে ইয়ে করে লাভ নাই, কারণ মনে রাখবা তুমি তো একবার ভার্সিটির কোশ্চেন ব্যাংক না তোমরা অনেকবার প্র্যাকটিস করছো, রাইট? যদি এটাই বারবার প্র্যাকটিস করো, এটা তোমার মুখস্থ হয়ে গেছে, তাই না? ম্যাথগুলো মুখস্থ হয়ে গেছে, দেখলেই অ্যান্সার তোমার মনে হয়ে যায়। পরীক্ষার মধ্যে তো হুবহু আসতেছে না, সেম নিয়মে বিপরীতভাবে আসতেছে। যেহেতু তুমি আসলে এই সেম নিয়মেই একটু ঘুরায় ঘুরায় দেওয়ার কারণে তুমি প্র্যাকটিস করো নাই, তুমি ধরা খেয়ে যাবে পরীক্ষার মধ্যে। এজন্য বলবো আছে বিভিন্ন জায়গায় এক্সাম বেস চলতেছে, ভর্তি হয়ে যাও। আমাদের সাদাব ভাইও কিন্তু একটা এক্সাম বেস চালু করছে যে 22 মার্চ থেকে শুরু হবে, তো এটার মধ্যে ভর্তি হতে পারো। এর মধ্যে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হবে এবং আশা করি তোমাদের জন্য অনেক এটা ভালো হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের একটা উপদেশ তোমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে যে দেখো আরেকটা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন। একটা ফাংশন x এর ফাংশন y ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1 হলে কোন বিন্দুতে y সমান সমান dy বাই dx এর মান সমান? দেখো আবারও দেখো, y সমান সমান dy বাই dx এর মান সমান, y সমান সমান dy বাই dx এর মান সমান, y কি x স্কোয়ার প্লাস 1, তা সমান কার হবে? dy বাই dx এর মানের সমান হবে, রাইট? রাইট। তাহলে চলো আমরা শুরু করি। দেখো প্রথমত আমরা dy বাই dx যদি করি তাহলে এটা কি হয় বলো তো? dd x অফ x স্কোয়ার প্লাস 1, তাহলে এটা কি হয়? dy বাই dx ইজ ইকুয়াল টু, এটাকে যদি করি 2x আসবে, শুধু 1 তো আমাদের একটা ধ্রুব রাশি, দ্যাটস মিন এটা করলেও যা না করলেও তা 0ই আসবে। এটা দেখো বলছি কি কোন বিন্দুতে y ইজ ইকুয়াল টু dy বাই dx এর সমান। এটা dy বাই dx এটা কার সমান হতে হবে? ওই বিন্দুটা বের করতে হলে আমার y এর সমান হবে, রাইট? y কি x স্কোয়ার প্লাস 1, দ্যাটস মিন আমার x স্কোয়ার প্লাস 1 সেটা কার সমান? 2x এর সমান। তাহলে আমাদের কি লেখা যায়? x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, রাইট? রাইট। আচ্ছা তাহলে এই জিনিসটাকে কি হয় দেখো তো, একটা সুন্দর বিষয়। a স্কোয়ার মাইনাস 2, 1কে যদি v ধরি, x কে যদি a ধরি, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু মানে a ইন্টু v প্লাস 1, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস v স্কোয়ারের সূত্র। এটা কি হয়? a মাইনাস v হোল স্কোয়ার, এটা আমরা জানি। হ্যাঁ, a মাইনাস v হোল স্কোয়ার, এখানে a ছিল x, b ছিল 1, তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জিনিসটা করলে আমাদের যে ওই বিন্দুতে, কোন বিন্দুর জন্য হবে? যে বিন্দুতে x এর ভ্যালু 1, যে বিন্দুতে কি x এর ভ্যালু 1, যে বিন্দুতে x এর ভ্যালু 1, তাহলে কি আমাদের y এর ভ্যালুটা বের করা লাগবে? লাগবে না, কারণ অপশনে কেবলমাত্র একটা অপশনের মধ্যে আছে যে x এর ভ্যালু কি 1। তাহলে ওই পয়েন্টটাই হবে আমার কি, যে পয়েন্টে y ইকুয়াল টু dy বাই dx এর সমান হবে। তাহলে এই হবে অ্যান্সার। আমার y এর ভ্যালুটা আবার বের করতে হবে না এখানে পুট করে, কারণ আমার অপশনে কেবলমাত্র একটার মধ্যেই এ আছে, মানে 1 আছে। হ্যাঁ, x এর ভ্যালু 1 আছে। আচ্ছা আচ্ছা দেখো এখানে একটা সুন্দর জিনিস, যে y ইজ ইকুয়াল টু f অফ x রেখার উপরস্থ x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক y অক্ষের উপর লম্ব। অঙ্কিত স্পর্শকটা কার উপর লম্ব? অঙ্কিত স্পর্শকটা আমার y অক্ষের উপর লম্ব। আচ্ছা, বলে f প্রাইম x1 এর মান নির্ণয় করো। ঠিক আছে, f প্রাইম x1 মানে কি? dy বাই dx, dy বাই dx বের করে ওইখানে x এর মানটা x1 বসাই দেওয়া, রাইট? রাইট। এখন দেখো কি বলছে, সুন্দর করে দেখো প্রশ্নটা, যে y ইজ ইকুয়াল টু f অফ x রেখার উপরস্থ, এই রেখার যে এটা একটা বক্ররেখা, হ্যাঁ এটা একটা বক্ররেখা সে, হ্যাঁ এটার উপরস্থ একটা বিন্দু হচ্ছে তোমার ধরো এটা x1 y1, হ্যাঁ x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক y অক্ষের উপর লম্ব। এই যে স্পর্শকটা তোমার হচ্ছে এই y অক্ষের উপর লম্ব, ধরো এটা হচ্ছে y এক্সিস এবং এটা হচ্ছে আমাদের কি x এক্সিস। y অক্ষের উপর এই জিনিসটা কি লম্ব হলে f প্রাইম x1 এর মান নির্ণয় করো। মানে হচ্ছে f প্রাইম 1x মানে কি বলতো? dy বাই dx
মানে যে এফ প্রাইম এখানে এক্স এর জায়গায় x1 বিন্দুটা বসাই দিবা, যেটা আসবে সেটা। কিন্তু দেখো এটা কি ওয়াই অক্ষের উপর লম্ব। ওয়াই অক্ষের উপর লম্ব মানে কি বলতো? এক্স অক্ষের সমান্তরাল না? ওয়াই অক্ষের উপর লম্ব মানে কি? এক্স অক্ষের সমান্তরাল, রাইট? এখন দেখো আমরা পড়ছিলাম যে এক্স অক্ষের সমান্তরাল হলে ঢাল কত হয়? এক্স অক্ষের সমান্তরাল হলে ঢাল হয় কত? 0, dy/dx 0, যেই কোনো পয়েন্টের জন্য, যেই কোনো পয়েন্টের জন্য এটা সত্য। দ্যাটস মিন আমার এই যে যেহেতু ওয়াই অক্ষের উপর লম্ব, তাই এফ প্রাইম যে এফ প্রাইম x1 এর মান মানে একবার ডিফারেন্সিয়েশন করার কারণে যে ঢালটা আসবে এই ঢালের ভ্যালু কত হবে? 0, বি হবে অ্যান্সার। আর কিছু করা লাগবে? লাগবে না। কোনো পয়েন্ট লাগছে না, কিছু না, জাস্ট ভিজুয়ালাইজ করলাম জিনিসটা কি। যেহেতু এই বিন্দুতে ঢালটা কি, যে স্পর্শকটা আঁকছি, এই স্পর্শকটা হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব। তো ওয়াই অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে এর ঢালটাই কিন্তু কি, এই রেখার ঢালটাই কিন্তু এফ প্রাইম x1। এই রেখার এই যে এক্স ওয়াই অক্ষের উপর যে লম্ব যে রেখাটা, এই রেখার ঢালটাই কিন্তু এফ প্রাইম x1। যেহেতু এটা আমার ওয়াই অক্ষের উপর লম্ব, দ্যাটস মিন এক্স অক্ষের সমান্তরাল। এটা কি? এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার যে কোনো রেখার যে স্পর্শক আছে এর ঢালগুলো কত হয়? অলওয়েজ ঢালগুলো 0 হয়। আচ্ছা আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা আসলে এর আগের বছর জিএসটি তো আসছিল এবং আমার মনে হয় এটা বারবার আসার পসিবিলিটিটা অনেক বেশি। কেমন? আচ্ছা, বলছে এর মান কত হলে y = ax 1 - x বক্ররেখা মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মূল বিন্দুতে স্পর্শক মানে যে স্পর্শ বিন্দুটা হবে সেটা তোমার ধরো হচ্ছে এই, ধরো স্পর্শকটা তোমার ধরো এই মূল বিন্দুতে স্পর্শ করবে, এই ধরো এই স্পর্শকটা মূল বিন্দুতে স্পর্শ করে এই ফাংশনটা ধরে বক্ররেখার ফাংশনটা ধরো হচ্ছে gx। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই বক্ররেখার ফাংশনটা, কেমন? y। তো এটা হচ্ছে তোমার সেই যে সরল রেখাটা fx সরল রেখা, যেটা সেটাকে কি করে বলো তো এই বিন্দুতে স্পর্শ করবে, মূল বিন্দুতে। কোন বিন্দুতে? মূল বিন্দুতে। এবং এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? এটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। ঠিক আছে, ওই সরল রেখাটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে এবং এই gx বক্ররেখাটাকে মানে y বক্ররেখাটাকে আমার মূল বিন্দুতে সে স্পর্শ করতেছে। আচ্ছা, তো ডিরেক্ট হিসাব যে যদি আমরা স্পর্শ বিন্দুর যদি ঢাল বিন্দু মানে স্পর্শ বিন্দুতে যে স্পর্শকের যে ঢাল, হ্যাঁ, স্পর্শকের ঢাল কি হয়? অলওয়েজ dy/dx। স্পর্শকের ঢাল কি হয়? dy/dx। এটা কি আছে বলো তো? এটাকে আমরা লিখতে পারি এখানে যদি একটু করি ax - x²। ঠিক আছে, -x²। তো এই জিনিসটাকে যদি আমরা করি dy/dx, সেটা হয়ে যায় কি a × x - x²। তাহলে এটাকে যদি আমরা করি তো সোজা হিসাব যদি এটাকে তোমরা করো ডিফারেন্সিয়েশন, তাহলে কি কি পাই আমরা বলো তো? আমরা পাই হচ্ছে a × 1 - 2x। দেখো এখন এই যে এই ঢালটা আসলে কোন বিন্দুতে স্পর্শ করছে? 0, 0 বিন্দুতে। এই যে এই রেখার যে এটা কার ঢাল? এই fx রেখার ঢালটা না? স্পর্শকের ঢালটা না? এই ঢালটা কি স্পর্শকের ঢালটা না? তাহলে এই জন্য কি স্পর্শ যে বিন্দুতে করে এটার জন্য এই সমীকরণটা সিদ্ধ, তাই না? এটা সিদ্ধ তো অবভিয়াসলি সিদ্ধ। তাহলে 0, 0 বিন্দু যেহেতু, তাহলে এখানে আমরা যদি বিন্দুটা বসাই দেই যে ঢাল m, এটা সমান সমান কি বলতো? a × 1 - 2 × 0। তাহলে m যেটা ঢাল সমান সমান হয়ে গেছে কি বলতো? a। ঢাল সমান সমান a, মানে এই রেখার ঢাল এটা a এর সমান। এই রেখার ঢালটা কার সমান? a এর সমান। তাহলে এই রেখার ঢাল কত? এই যে fx রেখাটা যেটা স্পর্শ করছে এর ঢালটা কত দেখি? এর ঢালটা হচ্ছে x অক্ষের সাথে সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমরা জানি কি ঢাল হচ্ছে কোন একটা সরল রেখার ঢাল হচ্ছে সে x অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান, তাহলে a হবে কি, যেহেতু সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তার ঢাল হবে ওই 60 ডিগ্রি যে কোণ উৎপন্ন করছে তার ট্যানজেন্টের মান। তাহলে এই ট্যানজেন্টের ভ্যালু কত হয়ে যায় বলো তো? √3। 60 ডিগ্রির মান √3। তাহলে এটা হয়ে গেছে কি a। ওকে ওকে। আচ্ছা, এবার আসো এরকমও থাকতে পারে, এটাও এগ্রির একটা কোশ্চেন, যে এত বিন্দুতে আমি কি বলছি, যদি এমন হয় যে আমার যে ঢালের মধ্যে, হ্যাঁ, ওই বিন্দুতে ঢাল বের করার পরে xy দুইটা চলকই আছে, তাহলে ঢাল বের করতে হলে ঢাল কিন্তু অলওয়েজ dy/dx, ঠিক আছে? ঢাল অলওয়েজ dy/dx, অর্থাৎ ঢাল কি dy/dx মানে কি বলতো? dy/dx কেন? এটা ঢাল,
কারণ হচ্ছে ওয়াই এক্সিসের পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে কি এক্স এক্সিসের পরিবর্তন, ডিওয়াই বাই ডিএক্স এগুলো কি বোঝায়? পরিবর্তনই তো বোঝায়, রাইট? আর ঢালও আমরা দেখছি যে কি ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স, রাইট? এই আর কি, এর জন্য আসলে জিনিসটা এভাবে জিনিসটা হয়। আচ্ছা, এবার আসো যে এই জিনিসটার সাপেক্ষে ঢাল আমরা বের করবো, সোজা হিসাব কি বের করবো? ঢাল বের করবো। আচ্ছা, তো যদি আমরা ঢাল বের করি, এটা ফাংশন, হ্যাঁ, এই ফাংশনটাকে ঢাল বের করতে কি করতে হবে? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ওয়াইটা কি বলো তো? ওয়াই অবভিয়াসলি একটা এক্স এর চলক, সরি এক্স এর একটা ফাংশন, ওয়াইটা কি এক্স এর একটা ফাংশন ধরো। তাহলে এই জিনিসটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ddx অফ 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 23 ইজ ইকুয়াল টু কি 0। এবার করতে থাকো, এটা যদি করি, এটা পিওর এক্স, তাহলে কি হয়ে গেছে 6x। এটাকে যদি করি 2 সামনে চলে আসবে, এটাকে যদি এক্স ফাংশন ধরতাম 4y, আর তো ওয়াই তো পিওর এক্স ফাংশন না, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী করতে হবে? চলমান থাকবে, মাইনাস 2 ইন্টু, দেখো এটা কি এক্স এবং ওয়াই দুটোই কি এক্সের ফাংশন, এক্স ওয়াই দুটোই তো এক্সের ফাংশন, তাহলে এটা কী করতে হবে? ইউভি করতে হবে, ইউভি ছাড়া এটাকে অন্য উপায় নাই। তাহলে এটাকে যদি ইউ ধরি তাহলে কি হয়? এটাকে যদি করে থাকবে হচ্ছে ওয়াই প্লাস, যদি এক্সকে ধরি হচ্ছে এবার ওয়াইকে ডিফারেন্সিয়েশন করব, থাকবে কি এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। দেখো তো এখানে কি থাকতেছে? 6x প্লাস 4y ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2y মাইনাস 2x ডিওয়াই বাই ডিএক্স। আমার ঢাল কি? ঢাল হচ্ছে শুধু ডিওয়াই বাই ডিএক্সটাই আমার ঢাল। তাহলে এবার দেখো ডিওয়াই বাই ডিএক্স বাদে যেগুলো আছে এটা ওই পাশে নিয়ে যাই, তাহলে থাকতেছে, এবং ডিওয়াই বাই ডিএক্স যদি কমন নেই এখান থেকে, তাহলে থাকবে কত? ডিওয়াই বাই ডিএক্স যদি তুমি কমন নাও থাকতেছে হচ্ছে 4y মাইনাস 2y6। ওকে, আর এই পাশে কি থাকতেছে? এটার ওই পাশে পাঠাই দাও, তাহলে থাকতেছে 2y মাইনাস 6x। ওকে, 2y মাইনাস 6x। এবার দেখো, সুতরাং ডিওয়াই বাই ডিএক্স কি চলে আসছে, যেটা আমাদের ঢাল বের করতে বলছে। ঢাল কি? ডিওয়াই বাই ডিএক্সই তো, তাহলে উপরে আছে কি 2y মাইনাস 6x, এখানে থাকতেছে হচ্ছে 4y মাইনাস 2x। এটা হচ্ছে ঢাল। এবার এই ঢালটা কোন বিন্দুতে চাইছে বলো তো? এম ঢাল, ডিওয়াই বাই ডিএক্স মানে এম, এটা চাইছে হচ্ছে কত? 3-2 বিন্দুতে। তাহলে এখানে 3-2 বিন্দু বসাই দাও, যেটা রেজাল্ট আসবে এটাই কি ঢাল। তাহলে আমরা ওই প্রথমেই বলছিলাম যদি এক্স ওয়াই দুইটাই চলকে থাকে তাহলে ওই দুই চলকের স্থানাঙ্ক বসাই দাও, ঢাল চলে আসবে। আচ্ছা, ওয়াইয়ের ইয়ে কত ছিল? 2 ইন্টু 2, এক্সের ছিল কত? 6 ইন্টু 3, এনে কি আছে? 4y, ওয়াই কত বলো তো? 4 ইন্টু 2, এখানে আছে কত? 2, তাহলে মাইনাস 2 ইন্টু 2। তাহলে আমরা যদি করি উপরে আসতেছে কত বলো তো? 4 মাইনাস 18, নিচে আসতেছে হচ্ছে 8 মাইনাস 6, তাহলে আসবে মাইনাস 14 ডিভাইড বাই 2 ইকুয়াল টু আসতেছে মাইনাস 7। তাহলে অ্যান্সার কত এটার? মাইনাস 7। এই আর কি, ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। ঢাল মানেই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এবার এক্স ওয়াই চলকও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, জাস্ট সবগুলো ওই পয়েন্টগুলো বসাই দিলে যেটা আসবে সেটাই হবে আমার রেজাল্ট। কেমন? আচ্ছা, এবার দেখো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা সুন্দর কোশ্চেন। সেটা হচ্ছে যে যদি y ইকুয়াল টু mx প্লাস 3 সরল রেখা y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 12 বক্ররেখাকে স্পর্শ করে তাহলে m এর মান কত হবে? দেখো এই একটা ধরো, এইটা হচ্ছে আমাদের সেই y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 12 যে বক্ররেখাটা, সেটা এই বক্ররেখাকে কে স্পর্শ করবে? এই সরলরেখা স্পর্শ করবে। y ইকুয়াল টু mx প্লাস 3। ওকে, mx প্লাস 3 এই সরল রেখাটা স্পর্শ করবে। স্পর্শ করলে m এর মান কত হবে? স্পর্শ করলে কি হবে? m এর মান কত হবে? আচ্ছা দেখো ভাইয়া, যেহেতু স্পর্শ করছে, হ্যাঁ, স্পর্শ করলে একটা বিন্দুই থাকবে। কোনো একটা সরল রেখা যদি কোনো একটা বিন্দুকে বা অন্য কোনো রেখাকে স্পর্শ করে সেটা একটা পয়েন্টেই স্পর্শ করতে পারবে। স্পর্শ কেবলমাত্র একটা পয়েন্টেই পসিবল। যদি এই দুইটার ভ্যালু যদি দুইটা আসে, দ্যাটস মিন সে ছেদ করছে। দুইটা কখন আসবে বলো তো? এইভাবে যদি করে, এখানে এক্স এর একটা ভ্যালু আসবে, এখানেও এক্স এর একটা ভ্যালু আসবে যদি ছেদ করে। বাট যদি স্পর্শ করে কেবলমাত্র কি হবে বলো তো?
একটা পয়েন্টই আসবে। দুইটা পয়েন্ট আসা কি পসিবল না যদি স্পর্শ করে, যেহেতু অলরেডি বলে দিছে স্পর্শ করে, দ্যাটস মিন এই রেখাটা একটা পয়েন্টে স্পর্শ করছে। ঠিক আছে, কেন এই জিনিসটা বললাম এটা সামনে লাগবে, কেমন? আচ্ছা দেখো একটা পয়েন্টে স্পর্শ করছে, রাইট রাইট। এখন দেখো এই পয়েন্টের কথা যদি চিন্তা করো, স্পর্শ পয়েন্টে এর ওয়াই এর স্থানাঙ্ক সেম হবে না যদি স্পর্শ পয়েন্টের কথা চিন্তা করি, কারণ দুইটা তো সেম বিন্দুই, দুইটা সেম বিন্দু না, দুইটা সেম বিন্দু। তো এই স্পর্শ পয়েন্টের জন্য স্পর্শ বিন্দুতে এই দুইটা ওয়াই কি সমান না? অবভিয়াসলি দুইটা ওয়াই সমান। তাহলে স্পর্শ বিন্দুতে কি হবে বলো তো? এক্স স্কোয়ার প্লাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে mx প্লাস 3। আমার বলছে এত সরলরেখা এত বক্ররেখা স্পর্শ করলে m এর মান কত এটা বের করার জন্য। আচ্ছা আমরা বের করতেছি, ভাই এটার এক পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস mx, এটা চলে আসলে এটা হয়ে যাবে প্লাস n9 ইজ ইকুয়াল টু 0। দেখো ভাইয়া খুব সুন্দরভাবে দেখো, এখানে এই x এর ভ্যালু যেটা আমরা পাবো, এটা কোন x এর ভ্যালু? এই পয়েন্টের x এর ভ্যালু আমাকে বলবে না? এই x এর ভ্যালুটা কি? এই পয়েন্টের x এর ভ্যালুটা বলবে না? অবভিয়াসলি এই পয়েন্টের x এর ভ্যালুটা বলবে, কারণ যেহেতু এই পয়েন্টের y এর সাপেক্ষে আমরা x টা বের করতেছি। আচ্ছা দেখো আমি কি বলছি, যেহেতু এনে বলাই আছে স্পর্শ করছে, কি আছে বলাই আছে স্পর্শ করছে, স্পর্শ মানে একটা পয়েন্টেই সে একমাত্র টাচ করবে, বাস্তব একটা পয়েন্টই টাচ করবে। যদি বলতো যে ছেদ করছে তাহলে দুইটা পয়েন্ট পাওয়া যেত, এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট। যেহেতু বলে না এটা ছেদ করছে, জাস্ট বলছে এটা স্পর্শ করছে, হ্যাঁ জাস্ট বলছে কি করছে, জাস্ট বলছে এটা স্পর্শ করছে, মানে হচ্ছে যে এক্স স্কোয়ার আছে, মানে দ্বিঘাত সমীকরণ দুইটা মান আসার কথা, এই এক্স এর দুইটা মানই সমান হবে, তা বাধ্য সমান হতে, যেহেতু স্পর্শ করছে মানে কি একটা পয়েন্টে স্পর্শ করছে, দ্যাটস মিন এক্স এর একটাই মান পাওয়া উচিত। এখন যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, তাহলে এক্স এর দুইটা মান আসার কথা এবং ওই দুইটা মান সেম হবে, কারণ কি স্পর্শ কেবলমাত্র একটা পয়েন্টে করছে, দ্যাটস মিন একটাই মান আসার কথা এক্স এর। তো দ্বিঘাত সমীকরণ আসছে, অসুবিধা তো নাই। কি হবে? দ্বিঘাত সমীকরণ আসছে, অসুবিধা আছে, কারণ দুইটা এক্স এর দুইটা মানই কি হবে? সমান হবে। যদি এরকম হয় তাহলে কি হয়, যদি আমরা যে আমরা জানি কি সূত্র জানি, যদি আমরা যে পলিনোমিয়ালে পড়ছিলাম বা বহুপদীতে পড়ছিলাম, যে যদি এক্স এর একটা দ্বিঘাত সমীকরণের, এক্স ফাংশনের একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই সমান হয়, তাহলে তার নির্ণায়ক শূন্য হয়। তার নির্ণায়ক কত হয়? শূন্য হয়। নির্ণায়ক কি? এই যে এক্স এর সামনে যে ইয়েটা আছে, চলকটা আছে d0, নির্ণায়ক যদি আমার কি হয়, যদি দুইটা এক্স এর দুইটা মানে কি হয়? সমান হয়, তাহলে তার নির্ণায়ক 0। নির্ণায়ক কি বলতো? এই যে এক্স এর সামনে যে সহগটা আছে m স্কয়ার এর স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a কি? এ হচ্ছে এক্স স্কোয়ারের সামনে যে সহগ আছে এটা 1, প্লাস হচ্ছে যে ধ্রুবপদ 9, এটা সমান সমান কত? 0। তাহলে m স্কোয়ার 4 নং কত হয়ে গেছে? 36 ইকুয়াল টু কত? 0। তাহলে m স্কোয়ার হয়ে গেছে কি? 36। সুতরাং m হয়ে গেছে কত? প্লাস মাইনাস 6। আশা করি জিনিসটা বুঝছো। তাহলে কেন আসলে এর নির্ণায়ক 0 ধরলাম? কারণ x এর দুইটা ভ্যালুর মান মাস্ট সমান হতে হবে, যেহেতু এটা একটা স্পর্শ করছে এবং স্পর্শ একটা পয়েন্টেই পসিবল। দ্যাটস মিন x এর একটাই মান পাওয়া উচিত। দ্যাটস মিন এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ আছে, মানে x এর দুইটা মানই সমান, যেটা ওই মানটারে ডিফাইন করে। আচ্ছা তাহলে কত হয়ে গেছে? প্লাস মাইনাস 6 হয়ে গেছে। এই হচ্ছে প্লাস মাইনাস 6। ওকে, m এর ভ্যালু প্লাস মাইনাস 6। এটা কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা কোশ্চেন। সো এই জিনিসটা একটু ভালোভাবে করতে হবে, আয়ত্ত করতে হবে এবং জিনিসটা বুঝতে হবে আসলে কি ঘটছে এখানে। আচ্ছা এবার আসো ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু। আচ্ছা দেখো একটা বক্ররেখার কি হয়, সে উপরে তার স্লোপ একসময় বাড়ে, একসময় স্লোপ কমে, হ্যাঁ একটা সময় স্লোপ বাড়ে, একটা সময় স্লোপ কমে। তো এর মধ্যে এমন একটা পয়েন্ট আসে যেই পয়েন্টে তার স্লোপটা তোমার এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়, তার স্লোপটা কি হয়ে যায় বা ঢালটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়। ঠিক আছে, ওই পয়েন্টগুলোর মধ্যে আমার যেহেতু দেখো ঢাল কি হয়ে গেছে? এক্স অক্ষের সমান হয়ে গেছে, ওই বিন্দুটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলি। ঠিক আছে, ক্রিটিক্যাল পয়েন্ট বলি, যার জন্য আসলে কি পাওয়া যেতে পারে? ফাংশনের ম্যাক্সিমাম মান বা মিনিমাম মান পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো দেখো যেটা দেখো এই সর্বোচ্চ উপরে আছে, দ্যাটস মিন এটার মধ্যে কি পাওয়া উচিত? ম্যাক্সিমাম মান পাওয়া উচিত ফাংশনের। এটা হচ্ছে সবচেয়ে নিচে, এটার মধ্যে সবচেয়ে মিনিমাম মান পাওয়া উচিত। তাই এখন বলতে পারো যে ভাইয়া ঢালের ভ্যালু 0 হলে কি ম্যাক্সিমাম মিনিমাম মান পাবো? ম্যাক্সিমাম মিনিমাম মান পাবো, ঠিক আছে, বাট কিন্তু এখানে কিন্তু একটু আছে। দেখো এখানেও ডালের মান 0, এখানেও ডালের মান 0, এখানেও ডালের মান 0। সবগুলোর মধ্যে কি আছে? ম্যাক্সিমা আছে। এই সবগুলো কি ম্যাক্সিমা গ্রাফের সাপেক্ষে, যে উপরের যে এটা আছে, এই জন্য ধরো এটা ম্যাক্সিমা আছে, এই
এই বিন্দুর সাপেক্ষে, যে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার সর্বোচ্চ মান, নিচে যেগুলো আছে এগুলো সর্বনিম্ন মান। তো এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে লোকাল ম্যাক্সিমা। কি ম্যাক্সিমা? লোকাল ম্যাক্সিমা। এবং এই যে এই পয়েন্টটা আছে এটাকে বলা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা। ওকে, একটা লোকাল ম্যাক্সিমা, এটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা, এটা হচ্ছে মানে সর্বোচ্চ মান। এটা হচ্ছে সর্বোচ্চ মান, বাট হচ্ছে এই রিজনটার জন্য। যদি আমি বলি এতটুকের মধ্যে সর্বোচ্চ মান কোনটা, তাহলে এটা। যদি বলি পুরো ফাংশনের সর্বোচ্চ মান কোনটা, তাহলে এটা। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্টের বিষয়টা। আচ্ছা, তো দেখো এই জিনিসটা আরও একভাবে বোঝা যায়। যদি আমি যদি বলি যে ধরো ঢাকার মোহাম্মদপুরে সবচেয়ে, যদি শুধু ঢাকার মোহাম্মদপুর অঞ্চলটার কথা চিন্তা করি, তখন যদি বলি যে এখানে সবচেয়ে বড় লোক কারা আছে, হ্যাঁ সবচেয়ে বড় লোক কারা আছে, তখন ধরো একজন মিস্টার এক্স এর নাম আসবে। এই হচ্ছে ঢাকার মোহাম্মদপুর, শুধু এর জন্য মিস্টার এক্স এর নাম আসছে, যে সবচেয়ে বড় লোক, সবচেয়ে বড় লোক। কিন্তু এই জিনিসটা যদি আমি পুরা ঢাকা শহরের কল্পনা করি, মানে পুরা ঢাকা শহরের কল্পনা করি, তাহলে কিন্তু মিস্টার এক্স হবে না। গুলশান, ধানমন্ডি আরও বড় বড় লোক আছে, হ্যাঁ আরও টাকা কোটিপতি আছে। দ্যাটস মিন তখন কিন্তু সে ওই মোহাম্মদপুর এলাকার জন্য, মানে লোকালের মধ্যে সে সবচেয়ে বেশি, পুরা ইয়ের জন্য সবচেয়ে বেশি কি ওই যে ধানমন্ডি বা গুলশানের লোকটা। এই আর কি লোকাল ম্যাক্সিমা, এটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা, মানে পুরা ইয়ের জন্য। ঠিক মিনিমার ক্ষেত্রেও ঠিক সেম, যে একটা হচ্ছে তোমার হচ্ছে লোকাল মিনিমা, এটা হচ্ছে লোকাল মিনিমা, এটা হচ্ছে গ্লোবাল মিনিমা, হচ্ছে সর্বনিম্ন মান, এটা হচ্ছে সর্বনিম্ন মান এই রিজনটার জন্য। ঠিক আছে, সেম উদাহরণভাবে দেওয়া যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে সামান্য বেসিক আসলে গ্লোবাল ম্যাক্সিমার পয়েন্ট। আচ্ছা, ফর আ ফাংশন এফ অফ এক্স, একটা ফাংশন যদি এফ অফ এক্স হয়, এই ফাংশনটা তোমার ধরো এফ অফ এক্স ফাংশন। ওকে, এফ অফ এক্স ফাংশন ধরো ওয়াই আর কি, ওয়াই একটা এক্স ফাংশন, এক্স চলকের একটা ফাংশন। যদি ডিওয়াই বাই ডিএক্স এর যেসব বিন্দুর জন্য জিরো হয়, অর্থাৎ তার যে ঢাল, এই ওয়াই ফাংশন যেটা আছে তার যে ঢাল, এই ঢালটা যে সকল বিন্দুর জন্য জিরো হয় সেখানে ফাংশনের চরম বিন্দু পাওয়া যায়। এখানে ফাংশনের চরম বিন্দু পাওয়া যেতেছে, যে এখানে একটা চরম বিন্দু পাওয়া যাবে, এখানেও পাওয়া যাবে, এখানেও পাওয়া যাবে, যেহেতু ডাল জিরো। এম মানে কিন্তু স্লোপ বুঝাইছি, হ্যাঁ ডিওয়াই বাই ডিএক্স। তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্য কি হবে, ডাল জিরো হবে, সেখানে আমার চরম বিন্দু পাওয়া যাবে বা ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আসো দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হওয়ার শর্ত, যে আসলে যেটাকে আমরা বলি সর্বোচ্চ মানকে আমরা গুরুমান বলি, আর সর্বনিম্ন মানকে লঘুমান বলি। যেহেতু আমরা পুরাটা রিজন কল্পনা করে জিনিসটা করি, হ্যাঁ তখন আসলে একটা ইয়ে হয়, যেমন আমরা কি এখানে পুরোটা জিনিস কল্পনা করবো এখন, ঠিক আছে, জাস্ট এই এতটুকু পার্ট কল্পনা করবো না, তখন কিন্তু আবার জিনিসটা চেঞ্জ হয়। এই জিনিসটা খুব মজাদার, যে আসলে যদি এতটুকু পার্টে কল্পনা করি যে ম্যাক্সিমাম মান আসে, পুরোটা কল্পনা করলে আবার সেম ম্যাক্সিমাম মান আসে না। আচ্ছা দেখো, সর্বোচ্চ মান ও গুরুমানের শর্ত, যে বিন্দুতে এফ এক্স ফাংশনের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু জিরো হতেই হবে। গুরুমানের শর্ত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ একবার যখন অন্তরীকরণ করব ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স এর যে একবার অন্তরীকরণ করব, হ্যাঁ ওয়াই ওয়ান, সেটা অবভিয়াসলি কি হতে হবে, জিরো হতে হবে। চরম মানের জন্য অবভিয়াসলি, যেহেতু গুরুমান এবং এগুলো সবগুলো চরম মান, দ্যাটস ওয়াই এগুলোর পয়েন্টগুলো ক্রিটিক্যাল পয়েন্ট, দ্যাটস ওয়াই এই সবগুলোর জন্য ঢালের ভ্যালু কি হবে, জিরো। সর্বোচ্চ মান হবে যদি তোমার ধরো ডিওয়াই বাই ডিএক্স যেটা, এটা জিরো হয়, এই জিরোর জন্য কি হবে, ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া যাবে। এই ক্রিটিক্যাল পয়েন্ট, এবার এই ফাংশনটাকে যদি আবার আরেকবার অন্তরীকরণ করে যে রেজাল্টটা পাবো, এর মধ্যে যদি আমার এই ফাংশন থেকে যে এক্স এর ভ্যালু যেটা পাবো সেটা বসাইলে যদি ওই ফাংশনের মানে দ্বিতীয় অন্তরীকরণের মান কি হয়, শূন্য থেকে ছোট হয়, তাহলে ওই বিন্দুতে ফাংশনের কি পাওয়া পসিবল বলো তো, ওই বিন্দুতে ফাংশনের সর্বোচ্চ মান বা গুরুমান পসিবল। ঠিক সেম, যদি যে এফ এক্স ফাংশনের একটা মানে বিন্দুতে যদি ডিওয়াই বাই ডিএক্স জিরো হয়, তাহলে ধরো একটা পয়েন্ট পাবো, এবং এই ফাংশন এইটাকে যদি আমরা আবার আরেকবার অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, এবং এই পয়েন্টে প্রাপ্ত যে মান, ধরো এক্স এর একটা মান পাইলাম, হ্যাঁ এই মানটা যদি এই পয়েন্টে বসানোর ফলে যদি আমার যে ফাংশনের মানটা জিরো থেকে বড় হয়ে যায়, তাহলে ওই বিন্দুতে আমরা পাবো হচ্ছে লঘুমান, হ্যাঁ বা এটা সর্বনিম্ন মান হবে, একটু ভুল আসছে, ঠিক আছে, হ্যাঁ সর্বনিম্ন মান হবে। ঠিক আছে, সর্বনিম্ন মান বা লঘুমানের শর্ত। ওকে, এবার আরেকটা জিনিস আসো, যে জিনিসটা আসলে মাঝে মধ্যে এসে পড়তে পারে, কিছু কমন ফাংশন আছে, একটা ফাংশন আমি দেখাই দেবো কেমন। তো দেখো, যদি ফাংশনের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কি জিরো, ডিওয়াই বাই ডিএক্স এর ফাংশনের ভ্যালু কি আসছে, জিরো আসছে, তো এর জন্য তোমার ধরো এক্স এর একটা ভ্যালু তুমি পাইছো, হ্যাঁ এক্স এর একটা ভ্যালু পাইছো, তো এইটারে দ্বিতীয়বার অন্তরীকরণ করার ফলে যে ফাংশনটা আসছে, এর মধ্যে তুমি এই x1 বসানোর ফলে ফাংশন দ্বিতীয় অন্তরীকরণটাও জিরো চলে আসছে।
দ্বিতীয় অন্তরীকরণটা কি জিরো চলে আসছে। আমরা বলছি জিরো থেকে দ্বিতীয় অন্তরীকরণটা ছোট হলে আমরা পাবো হচ্ছে গুরুমান, আর বড় হলে পাবো হচ্ছে আমরা লঘুমান। কিন্তু যদি দ্বিতীয় অন্তরীকরণটাও জিরো চলে আসে তখন ওই বিন্দুতে না গুরুমান আছে না লঘুমান আছে, ওই বিন্দুতে আমরা পাবো হচ্ছে আনুতি বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন জিনিসটা কি আমরা একটু বুঝি, চলো। আনুতি বিন্দু কি বা পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কি? দেখো একটা ফাংশনের তোমার ধরো একটা চরম বিন্দু, একটা চরম বিন্দু, দেখো তো গুরুমান এই পয়েন্টে ধরো হচ্ছে গুরুমান, গুরু এ হচ্ছে লঘু, ঠিক আছে লঘু। দেখো গুরু এবং লঘু ফাংশনের ক্ষেত্রে মানে গুরুমানটা যখন পাবো এর আগে ওই পয়েন্টটার আগে ফাংশনের অবস্থা এবং ওই পয়েন্টটার পরে ফাংশনের অবস্থা। দেখো এই পয়েন্টটার যদি এই বরাবর আমরা আসা শুরু করি এবং এই ফাংশনটার এই বরাবর আসা শুরু করি, এই ফাংশনটার পরে মানে এই পয়েন্টটার আগে ফাংশনের অবস্থা পরে ফাংশনের অবস্থাটা একটু দেখি, চলো। যদি দেখো ধরো এই ফাংশনটার আগে যদি চিন্তা করি, এই ফাংশনটার মানে এই পয়েন্টার যে x1 এ আমরা যে গুরুমান পাইছি আর x2 তে আমরা যে লঘুমানটা পাইছি, এই পয়েন্টটার আগে ফাংশনের জিনিসটা চিন্তা করো। এটার আগে কি হয়, ফাংশনটা হচ্ছে তোমার হচ্ছে বৃদ্ধি পাইতেছে। ফাংশনটা কি পাইতেছে বলো তো, বৃদ্ধি। বাট এই মানটার পরে দেখো ফাংশনটা কি হচ্ছে, নিচের দিকে চলে যেতেছে। ফাংশনের যে এরপরে যত পয়েন্ট নাও ফাংশনের ভ্যালুটা হ্রাস পাইতেছে। এই বিন্দুতে পাইতেছে কি, হ্রাস, ঠিক আছে। দেখো তার মানে গুরুমানের শর্ত হচ্ছে যে ওই পয়েন্টটা কি গুরুমান কি গুরুমান পাবো না, এর মধ্যে শর্ত হচ্ছে যদি এটার আগে যদি দেখি, এর আগে ফাংশনটা মানে এই পয়েন্টটার আগের অবস্থা দেখবো যে ফাংশনটা বৃদ্ধি পাবে, আর এই পয়েন্টটার পরে ফাংশনের অবস্থা দেখবো যে ফাংশনের ভ্যালু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ঠিক সেম দেখো লঘুমানের ক্ষেত্রে দেখো x2 এর একটু আগে কল্পনা করো, এখানে দেখো যে ফাংশনের যে ভ্যালুটা সেটা কি পাচ্ছে বলতো, নিচের দিকে যাচ্ছে আরো, দ্যাটস মিন কি পাচ্ছে, হ্রাস। এবং এই পয়েন্টটার পরে কল্পনা করো, এই লঘুমান যে পয়েন্টটাতে পাওয়া যাবে পয়েন্টটার পরে কল্পনা করো, সেখানে কি হয়, এটা বৃদ্ধি। অর্থাৎ ওই পয়েন্টটা লঘুমানের পয়েন্ট হবে যদি এর আগে ফাংশনের যে অবস্থাটা সে হ্রাস পেতে থাকে এবং ওই পয়েন্টটার পরে ফাংশনটা কি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা বুঝবো যে এখানে একটা গ্লোবাল মিনিমা বা লোকাল মিনিমা আছে, হ্যাঁ লঘুমান একটা আছে, ঠিক আছে। এভাবে আসে। তো গুরুমানের জন্য কি হবে, প্রথমে এর আগে ফাংশনটা বৃদ্ধি পাবে, পরে ফাংশনটা কি ওই পয়েন্টার পরে ফাংশনটা হ্রাস পাবে। লঘুমানের ক্ষেত্রে পয়েন্টার আগে ফাংশন হ্রাস পাবে, পয়েন্টার পরে ফাংশনটা কি পাবে, বৃদ্ধি পাবে। এবার আসো দেখো এই পয়েন্টার মধ্যে কি ডালের ভ্যালু কি 0 পাওয়া পসিবল, এই বিন্দুতেও কি ডালের ভ্যালু 0 পাওয়া পসিবল। ডাল মানে কি, এখানে একটা স্পর্শক এঁকে দাও, তাই না, আমাদের ঢাল মানে এখানে একটা স্পর্শক এঁকে দাও, ওই স্পর্শকের ঢালটাই আমরা পাই। এবং দেখো দুইটাই কিন্তু কি আমার এই যে x এক্সিস বলি, এই x এক্সিসের কি সমান্তরাল, দ্যাটস মিন ডালের ভ্যালু কি 0, dy/dx এই দুইটার জন্যই কি 0। এখানেও dy/dx যেমন 0, এখানেও কি dy/dx আমার কি লঘুমানের জন্য 0, ঠিক আছে। এবার আসো দেখো এবার একটা জিনিস কল্পনা করো যে আমরা যদি একটা ফাংশন কল্পনা করি, দেখো এটা হচ্ছে x³ এর ফাংশন। কার ফাংশন, x³ এর ফাংশন, x অক্ষ y অক্ষ। এটা হচ্ছে আমাদের কার ফাংশন বলতো, এটা হচ্ছে x³ এর ফাংশন। দেখো x³ এর ফাংশনে এই পয়েন্টটা দেখো, এই 0 0 পয়েন্টটা চিন্তা করো। এখানে যদি তুমি একটা স্পর্শক আঁকো, স্পর্শকটা কি x অক্ষের সমান্তরাল হয়ে যায় না। দেখো আমি যদি এই পয়েন্টে একটা স্পর্শক আঁকি, এটা কি x অক্ষের সমান্তরাল না, সমান্তরাল। জিনিসগুলো একটু বোঝা উচিত, যেহেতু একটু বুঝে পড়লে জিনিসগুলো মনে থাকে অনেকদিন। দেখো x অক্ষের সমান্তরাল, যেহেতু x অক্ষের সমান্তরাল তাহলে এই বিন্দুতে ঢালের মান কত পাবো বলো তো, এই ফাংশনের জন্য dy/dx এর ভ্যালু 0 পাবো। দ্যাটস মিন তাহলে কি তুমি বলে দিবা যে ভাইয়া এই বিন্দুতে যে এটা কি 0 পয়েন্ট, এটা কি পয়েন্ট, 0 পয়েন্ট। এই 0 পয়েন্টে ফাংশনের চরম বিন্দু আছে, এটা হয় ম্যাক্সিমাম মিনিমা হবে। এটা কি দেখো তো, এটা কি বাস্তবসম্মত, দেখো তো এই ফাংশনটা কি এখানে ম্যাক্সিমাতে আছে না মিনিমাতে আছে। মিনিমাতে যদি ধরি এতটুক থেকে যদি এতটুকের মধ্যে চিন্তা করি, তাহলে এই পয়েন্টটা হওয়া উচিত মিনিমা, এই পয়েন্টটা হওয়া উচিত ম্যাক্সিমা। কিন্তু তোমার চরম বিন্দু আসতেছে কি এই পয়েন্টে, রাইট। দ্যাটস মিন এই পয়েন্টটা আমার চরম মানে না ম্যাক্সিমা মিনিমা না, এটা হচ্ছে আনুতি বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। কিভাবে বুঝবো, এটা বুঝবে ভাবে যে দেখো এই বিন্দুর আগে দেখো
এ বিন্দুর আগে ফাংশনটা কি হইতেছে, পরে ফাংশনটা কি হইতেছে। দেখো আমরা যদি এদিক থেকে যাই, দেখো এই পয়েন্টটার আগে ফাংশনটা কি পাইতেছে, বৃদ্ধি পাইতেছে না, তাই না? ফাংশনটা উপরের দিকে যাইতেছে বৃদ্ধি, এবং এই পয়েন্টটার পরে, এই 0 পয়েন্টটার পরে, মানে আমার যে x অক্ষের সমান্তরালের ফলে যে রাশিটা পাবো এর পরে চিন্তা করো, এরপরও কি ফাংশনটা কি পাইতেছে বলো তো, বৃদ্ধি পাইতেছে। দেখো ফাংশনের আগের অবস্থা পরের অবস্থা, ওই পয়েন্টের আগের অবস্থা, তো ক্রিটিক্যাল পয়েন্ট যেটা পাইছো এর আগের অবস্থা পরের অবস্থা সেম যদি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট অফ ইনফ্লেকশন। x = 0 তে কি আছে, পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। ইনফ্লেকশন আছে, ওকে, পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। সোজা হিসাব যে তাহলে এই জিনিসটা বোঝার জন্য যে আসলে আমি বললাম যে অলওয়েজ দিস dy/dx 0 হলেই চরম বিন্দু আছে এরকম না, বাট তোমাদের মনে হয় না এরকম মানে পয়েন্ট অফ ইনফ্লেকশন দিয়ে আসবে, বাট সবচেয়ে আসার পসিবিলিটি হচ্ছে এই x³ এর যে ইয়াটা, এই জিনিসটা মনে রাখবা যে এর x = 0 তে আমার না গুরুমান আছে না লঘুমান আছে, কিছুই নেই। যদিও x = 0 তে তার কি পাবো বলো তো, আমরা dy/dx এর ভ্যালু 0 পাবো, হ্যাঁ, মানে x³ এর 0 বিন্দুতে dy/dx ঢালের ভ্যালু 0 পাবো, তাও কিন্তু কোনো গুরুমান লঘুমান নাই। এই বিন্দুতে আছে কি পয়েন্ট অফ ইনফ্লেকশন, কারণ আগে ফাংশনের অবস্থা পরে ফাংশনের অবস্থা সেম, বাট আমাদের গুরুমানের শর্ত কি আগে ফাংশন বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে, লঘুর শর্ত আগে ফাংশন হ্রাস থাকবে পরে ফাংশন বৃদ্ধি পাবে ওই পয়েন্টের, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা এবার আসলে এগ্রি 21/22 সহজ কোশ্চেন, ঠিক আছে, 21/22 একটা সহজ কোশ্চেন, সেটা হচ্ছে যে একটা ফাংশন দেওয়া আছে এর ন্যূনতম মান কত, ন্যূনতম মান কোথায় পাওয়া যাবে বলো তো, আমাদের চরম পয়েন্টে তো ন্যূনতম মান পাওয়া যাবে। আচ্ছা ধরে এর একটা ফাংশন অফ y 2x² - x + 2, চরম বিন্দুর জন্য আমাদের কি dy/dx এর ভ্যালু কত, 0 ন্যূনতম, মানে ওই পয়েন্টের মধ্যে 4x - 1 = কত বলো তো, 0 না, = কত, 0। আচ্ছা সুতরাং x এর ভ্যালু কত আসতেছে বলো তো, 1/4। এটা হচ্ছে x1 এর ভ্যালু পাইছি আমরা, কি পাইছি যে এটা কিন্তু আমাদের মান না, এটা হচ্ছে কি ন্যূনতম মান না, এটা হচ্ছে যেই পয়েন্টে ন্যূনতম বা তোমার হচ্ছে মানে লঘুমান বা গুরুমান বা পসিবল, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, যে পয়েন্টে পাওয়া পসিবল। এখন আমরা তাহলে এটা কি গুরুমান না লঘুমান কিভাবে বের করবো, এটা বের করবো হচ্ছে দ্বিতীয় অন্তরীকরণ করে। বাট দেখো এখানে কি আছে, একটা ভ্যালুই আসছে এবং চাইছে ন্যূনতম মান, এবং অপশনে কোথাও কি এরকম আছে মানে সমাধান নেই এরকম কিছু আছে, নাই, দ্যাটস মিন এটাই হচ্ছে তোমার ওই ন্যূনতম মানের জন্য যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা, এটা ডিরেক্ট এখানে বসাই দাও, তাহলে কি 2 × 1/4 কত, 16 - 1/4 + 2, তাহলে এটা কি হয়ে যায় 1/8 মাইনাস এটারে কি লেখা যায় 2/8 প্লাস এটাকে লেখা যায় কত বলো তো 16/8, ঠিক আছে। দেখো এই জিনিসটাকে জাস্ট সিম্পলিফাই করলাম, 2 × এটারে কাটাকাটি করলে 1/8 হয়ে যায়, এটাকে যদি 2/8 দিই 1/4 আসে, 16/8 দিলে এটাই আসে, তাহলে আমরা যদি 8 কমন নিয়ে নিই তাহলে থাকে কি বলো তো তোমার 1 - 2 + 16, তাহলে 17 গেলে কত থাকে 15/8, 15/8 আছে, হ্যাঁ 15/8 আছে, তাহলে এটাই হচ্ছে তোমার एग्जाम। এটা ইজি কোশ্চেন, কিন্তু আমার কেন আমার দ্বিতীয় অন্তরীকরণ করতে হয় নাই, কেন জানতে হয় নাই, কারণ একটাই ক্রিটিক্যাল পয়েন্ট আসছে এবং আমার ন্যূনতম মানে চাইছে, এবং অপশনে কোনো নান বা এমন কিছু নাই, দ্যাটস মিন ওই পয়েন্টটাই আমার কি ওই ন্যূনতম মানের জন্য পয়েন্ট বা লঘু মানের ইয়ে। আচ্ছা দেখো এই ফাংশনটা কিরকম ফাংশন হতে পারে, যদি আমি বলি যে ভাই এই ফাংশনটার জন্য যদি চিন্তা করো, এই ফাংশনটার কি কোনো গুরুমান আছে, নাই, কি আছে শুধু লঘুমান আছে, গুরুমানের জন্য, কারণ কিভাবে বললাম যে ভাই এটার মধ্যে এটা কেন গুরুমান হলো না, এটা কেন গুরুমান হলো না বলো তো, কারণ কি এর আগে ফাংশনের অবস্থা দেখো পরে ফাংশনের অবস্থা দেখো, হ্রাস থেকে বৃদ্ধি পাইতেছে, দ্যাটস মিন এটা লঘুমান, এই পয়েন্টে লঘুমান পাবো। আচ্ছা এত এর ক্ষুদ্রতম মান নির্ণয় করে, এখানে কিন্তু নান আছে, দ্যাটস মিন এখানে একটা কাহিনী আছে। চলো এত এর ক্ষুদ্রতম মান বের করতে হলে আমার কি করতে হবে বলো তো, এই ধরো এটাই আছে y হচ্ছে x এর একটা ফাংশন, তাহলে এর ঢাল ওই বিন্দুতে ক্ষুদ্রতম মান মানে কি, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, এই পয়েন্টে কি আছে একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, তাহলে dy/dx কি হবে বলো তো 2x + 1, ক্রিটিক্যাল পয়েন্টের জন্য এর ভ্যালু কত হবে বলো তো 0 হবে, ক্রিটিক্যাল পয়েন্টের জন্য এর ভ্যালু কি হবে 0 হবে, তাহলে x এর ভ্যালু এর জন্য কত আসতেছে -1/2 হচ্ছে একটা ক্রিটিক্যাল বিন্দু বা চরম বিন্দু, এর মধ্যে আমার এটা গুরুমান বা লঘুমানের বিন্দু না, আমি জানি না, হয় গুরুমান হতেও পারে লঘুমান হতে পারে, এটাকে আমরা দ্বিতীয় অন্তরীকরণ আমাকে বলবে, এই পয়েন্টটা যদি দ্বিতীয় অন্তরীকরণে বসাই তাহলে আমি বুঝবো এটা কি গুরুমান পাবো এর জন্য না লঘুমান পাবো এর জন্য,
তাহলে চলো আমরা যদি এটাকে এই ফাংশনটাকে দ্বিতীয়বার অন্তরীকরণ করি, মানে এই ফাংশনটাকে, তো আমরা পাই হচ্ছে কি 2, আমরা পাই কি শুধু 2। তো এর 2 যদি পাই, এর মধ্যে যদি 2 এর সাথে কি আছে বলো তো, x টু দি পাওয়ার 0 আছে, তাহলে কি হয় 2 ইন্টু মাইনাস হাফ টু দি পাওয়ার 0, তাহলে আসে কত 2e। তাহলে এই চরম বিন্দু বসানোর ফলে এর ভ্যালু কি আসছে 2 আসছে, যেটা 0 থেকে বড়। আমি বলছি যে দ্বিতীয় অন্তরীকরণে যদি আমার এই চরম মানে প্রথম অন্তরীকরণের ফলে যে চরম বিন্দুটা পাবো, এটা বসানোর ফলে যদি মান যেটা আসে দ্বিতীয় অন্তরীকরণের 0 থেকে যদি বড় হয়, হ্যাঁ, তাহলে ওই পয়েন্টটার জন্য, মানে এই পয়েন্টটার জন্য আমরা কি পাবো বলো তো, লঘুমান পাবো বা সর্বনিম্ন মান পাবো। চাইছে ক্ষুদ্রতম মান, লঘুমান, ক্ষুদ্রতম মান সীমিত, তাহলে জাস্ট বসাই দাও হাফ, এই ফাংশনে হাফের ইয়েটা বসাই দাও, y ইজ ইকুয়াল টু কি হয়ে গেছে মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস হাফ প্লাস 1, এখানে হয়ে গেছে কি 1/4 হয়ে গেছে প্লাসের হাফ, তাহলে কি হয়ে গেছে বলো তো, তোমার 4 যদি কমন যায় তাহলে হয়ে গেছে 3/4 আছে, হ্যাঁ আছে, এটা হচ্ছে তার ক্ষুদ্রতম মান। ওকে ওকে, এবার আসো এত ফাংশনের গরিষ্ঠ মান নির্ণয় করো এগ্রি গুচ্ছ 19-20-এর। তো দেখতেছো এগ্রি 21-22 19-20 এরকম টাইপের কোশ্চেনই আসতেছে, ঠিক আছে, গুরুমান লঘুমান নির্ণয় এত কঠিন কিছু দিচ্ছে না। তাহলে দেখো গুরুমান এর গরিষ্ঠ মানের জন্য কি হবে, এই এর যে একবার অন্তরীকরণের ফলে যে ঢাল পাবো, ওই গরিষ্ঠ মানগুলোর জন্য ওই পয়েন্টগুলোতে ঢালের ভ্যালু 0 আসবে যেহেতু গুরুমান। তো এই জন্য আমাদের কি হয়ে যাবে, একবার যদি অন্তরীকরণ করি ডিডি এক্স অফ এক্স কিউব মাইনাস থাইস এক্স স্কোয়ার প্লাস 5, তো এটা যদি করি 3x স্কোয়ার প্লাস হচ্ছে 6x, এটাই তো 3x স্কোয়ার মাইনাস 6x। ওকে, তো যেহেতু বলছে চরম মানের জন্য কি হবে, এর ভ্যালুটা 0 হবে, চরম মানের জন্য এর ভ্যালুটা কি হবে বলো তো 0 হবে। এটা হচ্ছে আমাদের dy/dx কে, এটা হচ্ছে f প্রাইম x, ঠিক আছে, x এর ভ্যালু 0 হবে। তাহলে 0 যদি হয়ে থাকে, তাহলে আমরা যদি 3x কমন নিয়ে নেই, তাহলে থাকতেছে কি বলতো, 3x কমন নিয়ে নিলে আমাদের থাকতেছে হচ্ছে x - 2 ইকুয়াল টু কত 0। তাহলে x এর, তাহলে এই পয়েন্টে চরম মানের জন্য দেখো x এর ভ্যালু হয় আসতেছে 0, নয় আসতেছে x এর ভ্যালু 2, দ্যাটস মিন দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট পাইতেছি। আমরা জানি না কোনটার জন্য গুরুমান হইতে পারে, কোনটার জন্য লঘুমান হইতে পারে। হ্যাঁ, এমন হতে পারে যে দুইটার জন্যই আমার গুরুমান পাইতেছি, তখন কি হইতো, ওই যে গ্লোবাল ম্যাক্সিমা লোকাল ম্যাক্সিমা এটা হয়ে যেত, মানে যার জন্য মানটা সবচেয়ে বেশি আসতেছে, হ্যাঁ, সেটাই হবে তোমার সর্বোচ্চ মান বা গুরুমান। ওকে ওকে, x = 0 x = 2, ধরো এর একটার জন্য আসবে গুরুমান, একটার জন্য আসবে লঘুমান, এটা আমাদের তাকে বের করতে হবে। কীভাবে বের করব, এটাকে দ্বিতীয় অন্তরীকরণ করে এর মানগুলো বসাবো, যার জন্য ভ্যালুটা নেগেটিভ আসবে তার জন্যই আমার কি গুরুমান আমরা পাবো, ঠিক আছে, আমরা গুরুমান পাবো। চলো এবার আমরা যদি f ডাবল প্রাইম x যদি করি, ফাংশন কোন ছিল এটা, এটাকে করলে কি হয় বলো তো 6x - 6। ওকে, ঠিক আছে, এবার আমি যদি x = 2 বসাই, f ডাবল প্রাইম 2 যদি বসাই, তাহলে কি হয় 12 - 6 হয়ে যায় কি 6, যেটা কি 0 থেকে বড়, দ্যাটস মিন এই পয়েন্টে গুরুমান পাবো না, এই পয়েন্টে পাবো কি লঘুমান। এবার আমরা যদি দেখি 0 বসাই, তাহলে কি হবে বলো তো 6 × 0 - 6 হয়ে যায় কত বলো তো -6, দ্য লেস দেন 0, দেখি লেস দেন 0, দ্যাটস মিন যেহেতু এটা আমরা বলছি যে দ্বিতীয় অন্তরীকরণের ভ্যালু যদি লেস দেন 0 হয় ওই চরম বিন্দু বসাইলে, তাহলে ওই পয়েন্টের জন্য আমরা কি পাবো বলো তো, ওই পয়েন্টের জন্য পাবো হচ্ছে আমরা গুরুমান, ওই পয়েন্টের জন্য আমরা পাবো কি গুরুমান। তাহলে x = 0 পয়েন্টের জন্য গুরুমান পাবো, তাহলে এর গরিষ্ঠ মানের জন্য এটার মধ্যে 0 বসাই দাও, যদি 0 বসাই দাও দেখো তো 0³ -3 × 0 স্কোয়ার প্লাস কত 5, তাহলে আসতেছে কত অনলি 5, তাহলে 5 হচ্ছে আমার অ্যান্সার, ইজি। এবার আসো এত এর সর্বনিম্ন মান কোনটি, এটা আমি অনেক বোর্ডে দেখছি, মানে আসতেছে, তারপর হচ্ছে এই অ্যাডমিশন টেস্টে বেশিরভাগ আসতেছে, দ্যাটস ওয়াই কোশ্চেনটা পিক করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা চলো আমরা দেখি এত এর সর্বনিম্ন মান কোনটি। তাহলে এটা হচ্ছে কি একটা ফাংশন 4ex প্লাস কি 9e - x, এটাকে যদি তুমি করো x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে দাও, dy/dx যদি করো সেটা আসবে 4ex, যেটা আছে সেটাই থাকবে
ওকে 4ex, সামনে এটা মাইনাসটা চলে আসবে, এটাকে করলে 9e মাইনাস এক্স। এখন যেহেতু চরম বিন্দু হবে, এই বিন্দুতে চরম বিন্দু সর্বনিম্ন বা সর্বোচ্চ মানের জন্য এর ভ্যালু আসবে কত 0। এর ভ্যালু যদি 0 হয় এটা কি করতে পারি 4ex মাইনাস 9 ডিভাইড বাই ex, ইনভার্স আছে এটার উপরে পাঠিয়ে দিতে পারি। তাহলে জিনিসটা কি আসে বলো তো 4e2x মাইনাস 9 ইজ ইকুয়াল টু কি আসতেছে 0। ex দিয়ে যদি পুরা দুইটার গুণ দিয়ে দিই, ডান বামে ex দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে এটা আসতেছে। তাহলে দেখো তো কি আসতেছে, এখানে দেখো 4e2x ইকুয়াল টু কত আসতেছে 9, তাই না? 4e2x 9 আসতেছে, তাহলে e টু দি পাওয়ার 2x ইকুয়াল টু আসতেছে কত 9/4, রাইট? 9/4 আসতেছে। এবার এটা যদি তুমি বর্গমূল করে দাও উভয় পাশে থাকবে কি e টু দি পাওয়ার x ইকুয়াল টু 3/2, তাই না? e টু দি পাওয়ার x 3/2 থাকবে। আচ্ছা, তো দেখো এবার এটাকে যদি তুমি ই কে ওই পাশে পাঠিয়ে দিলে কি ই কে ডান থেকে বামে পাঠিয়ে দিলে হয়ে যায় লন, কি হয়ে যায় লন, ঠিক আছে? তাহলে এটার ওপর পাশে পাঠিয়ে দিলে x হয়ে যাবে আমাদের লন অফ 3/2। এখন বলাতেছে ভাই এটা সর্বনিম্ন মান না সর্বোচ্চ মান হবে, এখন x এর পয়েন্ট পাইছোই একটা এবং অপশনে তোমার কোনো নান নাই, দ্যাটস মিন এই পয়েন্টটার জন্যই তোমার সর্বনিম্ন মান পাবে, ডিরেক্ট বসাই দাও অ্যান্সার চলে আসবে। কেন ভাইয়া ডিরেক্ট বসাবো, কারণ হচ্ছে এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানই তো চাইছেন, একটাই পয়েন্ট চাই, একটাই পয়েন্ট পাইছো, হয় এই পয়েন্টের মধ্যে সর্বোচ্চ মান পাবা নয় সর্বনিম্ন মান পাবা। এখন দেখো অপশনে কোনো কোথাও নান নাই, মানে তোমার এটা সর্বোচ্চ মান হওয়া পসিবল না, এই পয়েন্টে সর্বনিম্ন মানই পাবা, যার একটা অ্যান্সার অপশনে আছে। দ্যাটস মিন এটা আবার ওই দ্বিতীয় অন্তরীকরণ করে মান বসায়া এটা করা কোনোই দরকার নেই, যেহেতু একটাই পয়েন্ট বের হয়েছে এবং আমার অপশনে কোনো কি নেই, নান নেই। এবার আসো ডিরেক্ট আমরা এই পয়েন্টে যদি মানটা বসাই দিই ক্ষুদ্রতম মানের জন্য 4e, x এর ভ্যালু কত ln 3/2, ই এবং লন কিন্তু আমাদের এনটি, এটা মনে রাখো, ঠিক আছে? ই এবং লন এনটি ইন্টু কত আমাদের 9e মাইনাস লন অফ 3/2। এই জিনিসটাকে লেখা যায় লন এবং ই এনটি একে অপরকে শেষ করে দেয়, একে অপরকে শেষ করে দেয়, তাহলে থাকবে হচ্ছে 4 ইন্টু 3/2। হ্যাঁ, 4 ইন্টু কি থাকে 3/2। আচ্ছা গেল, ওকে। তো প্লাস থাকতেছে কত 9 ইন্টু তোমার যে ই, এটাকে লেখা যায় লন অফ 2/3, মানে উল্টাই দেওয়া যায় আর কি, লন অফ 2/3 উল্টাই দেওয়া যায়। তাহলে এটা লন অফ 2/3 মানে এটাকে কি উল্টাই দেওয়া যায়, তো এটা মাইনাসটা উপরে চলে গেল, লনের সামনে কিছু থাকলে এটা কি পাওয়ার আকারে চলে যায় না, তাহলে কি হয়ে গেছিলো 3/2 ইনভার্স 1 আকারে চলে গেছিল, জাস্ট উল্টে দিলাম 2/3 করে দিলাম। দেখো এটাকে কি হয়েছে, এটা কাটা গেলে থাকে হচ্ছে 2, 3 দুগুণে কত 6 প্লাস 9 ইন্টু ই আর লন এর একটা এনটি শেষ করে দিল, থাকতেছে কি 2/3, এটা কাটা গেলে কত থাকে 3, তাহলে 6, 3 দুগুণে কত 6, 6 প্লাস 6 কত 12, অ্যান্সার কত 12। ইজি না? জাস্ট আমার বেশি তো করতে হবে না, দরকার কি আমার আবার দ্বিতীয় অন্তরীকরণ করার দরকার আছে, কারণ আমার একটাই পয়েন্ট বের হয়েছে, অপশনও নান নাই, দ্যাটস মিন এর জন্যই অ্যান্সার চলে আসবে। আচ্ছা এবার দেখো এই জিনিসটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জিএসটিতে কিন্তু আসছে, তো সো এগ্রির জন্য আসার জন্য ইম্পর্টেন্ট। অনেকে বলতেছে ভাই এটার জন্য কি জিএসটিও কভার হবে, আমার মতে হ্যাঁ মোটামুটি ধরতে পারো যে জিএসটিও হবে, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা জানার আগে আমি তোমাকে একটা সুন্দর জিনিস যদি বুঝাই বলি, যে দেখো ভাইয়া, দেখো তোমার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে একটা আরেকটার এনটি, মানে ডিডি এক্স অফ ইন্টিগ্রেশন অফ যদি এফ অফ এক্স ডিএক্স থাকে, তাহলে এটাকে ডিরেক্ট লেখা যায় এফ অফ এক্স, এটাকে কি লেখা যায় ডিরেক্ট এফ অফ এক্স লেখা যায়, কেমন? এটাকে কি লেখা যায় ডিরেক্ট এফ অফ এক্স লেখা যায়। আচ্ছা দেখো আমি এটার প্রমাণটা কিভাবে দেই, দেখো তুমি দেখো, ধরো ডিডি এক্স অফ ইন্টিগ্রেশন অফ cos of x d of x, ঠিক আছে? তাহলে এটা কি ফাংশনটা, এটা হচ্ছে সেই আমাদের f of x ফাংশন, f of x ফাংশন। প্রথমে ধরো যেহেতু ইন্টিগ্রেশনের ভিতরে আছে, প্রথমে আমরা ইন্টিগ্রেশনটা করে দেখি, চলো। dd of x of ইন্টিগ্রেশন করলে cos x এর ইন্টিগ্রেশন কত sin x, এবার sin x কে ডিফারেন্সিয়েশন করো, কি আসবে বলো তো cos of x, ঠিক আছে? দ্যাটস মিন
তুমি যদি একই সাথে এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন সাইন ইউজ করে একটা ফাংশনের উপর, তাহলে তার ভ্যালু শুধু ওই ফাংশনটাই আসে। এটা হচ্ছে তার প্রমাণ। ভ্যালু কি আসে? ওই ফাংশনটাই আসে। ভ্যালু আসে কি? ওই ফাংশনটাই আসে। মনে রাখতে হবে এই জিনিসটা, খুব গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখতে হবে যে ওই ফাংশনটাই শুধু আসে। এখন বলছে এটার ডিডিটি হলে এক্স এর কোন মানের জন্য ফাংশনের মান বৃহত্তম হবে। এক্স এর কোন মানের জন্য ফাংশনের মান বৃহত্তম হবে। আচ্ছা চলো, এক্স এর কোন মানের জন্য একটা পয়েন্ট বলছে আর কি, কোন পয়েন্টের জন্য মানটা বৃহত্তম। আচ্ছা এটা টি স্কোয়ার হবে, কেমন? এটা টি স্কোয়ার হবে। তো দেখো ফাংশনটা কি ছিল বলো তো? এফ অফ এক্স ইন্টিগ্রেশন অফ 0 থেকে x t minus 4 into 9 minus t স্কোয়ার। এটা একটা বর্গমিতিক ফাংশন, x এর রেসপেক্টে করা হয়েছিল। তো দেখো এবার এর ফাংশনের বৃহত্তম বা সর্বনিম্ন বা সর্বোচ্চ মানের জন্য কি করতে হবে? একে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে দিতে হবে। ডিডিডি x অফ f of x। ধরো এই যে এই ফাংশনটা, হ্যাঁ এটা হচ্ছে ধরো f of t ফাংশন। এই ফাংশনটা কি? f of t ফাংশন। এটা f of t ফাংশন। তো এটাকে যদি করি ডিডি x of, আচ্ছা এর আগে আমরা একটা জিনিস যদি একটু দেখে আসি, যে দেখো এই যে f of x যদি 2x plus 1 হয়, এখন x এর কোনো শর্ত দেওয়া নাই, x এর ভ্যালু যা ইচ্ছে হতে পারে আল্লাহর দুনিয়ায়, যা ইচ্ছা তা হতে পারে। ঠিক সেম এই জিনিসটাকে যদি আমরা এভাবে লিখি f of y is equal to 2y plus 1, এই দুইটা সেম অর্থ বহন করে, সেম অর্থ বহন করে। y এর মানও তো যেই কোনো কিছু হতে পারে আল্লাহর দুনিয়া, রাইট? তো এই জিনিসটাকে যদি আমরা এটা লিখি f of t লিখি, সেটা কি হতে পারে? 2t plus 1। এই তিনটা না সেম অর্থ বহন করে, ঠিক আছে? তিনটা কি অর্থ বহন করে? সেম অর্থ বহন করে। ওকে ওকে, সেম অর্থ বহন করে। তাহলে যদি এরকম একটা ইন্টিগ্রেশন আসে যে ধরো 0 থেকে ধরো x একটা সামথিং, হ্যাঁ ধরো t স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2t dt, এইটা যা অর্থ বহন করে, হ্যাঁ এটা যা অর্থ বহন করে 0 থেকে x x স্কোয়ার মাইনাস 1 2x dx, সেম অর্থ বহন করে। এগুলো যেমন সেম অর্থ বহন করতেছে, এটা যদি আমরা জাস্ট সবগুলো চলকও চেঞ্জ করে দিই, হ্যাঁ সবগুলো এখানে dt আছে dx সবগুলো x দিয়ে রিপ্লেস করে দিলাম। আসলে টিটা কি? টি একটা চলক, মানে x y z y z যে কোনো একটা চলক হতেই পারে, তাই না? সবগুলো চলক, তো এটাকে টি এর পরিবর্তে আমরা x দিয়ে রিপ্লেস করতেই পারি। শর্ত কি? যা ইচ্ছা তা দিতে পারবে এর ভ্যালু, রাইট? সো এই জিনিসটা টি এর পরিবর্তে x লিখলে কোনো চেঞ্জ হয় না মান। ওকে, এই জিনিসটা আশা করি বুঝছি আমরা। তাহলে এই জিনিসটাকে আমরা কি করতে পারি বলো তো? তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি 0 থেকে x তোমার x মাইনাস 4 ডিভাইড বাই 9 মাইনাস x স্কোয়ার, এটা হচ্ছে f অফ x ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে কি f অফ x ফাংশন, এত ইন্টু কি dx। আচ্ছা এই জিনিসটা একটু সুন্দরভাবে নিচে করি, হ্যাঁ এটা হচ্ছে f অফ x ফাংশন। এটা কি ফাংশন? f অফ x ফাংশন। তো দেখো এটার ভ্যালু কত হবে? 0 হবে না? এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 0। এখন দেখো আমি দেখছি যে যদি একটা ফাংশনের একই সাথে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে এর ভ্যালু কি আসে? ওই ফাংশনটাই শুধু আসে না? শুধু কি ওই ফাংশনটাই ফিরে আসে না? যদি f(x) ফাংশন হয়, ওই f(x) ফাংশনটাই তো ঘুরে ফিরে আসে। f(x) ফাংশনটা ঘুরে ফিরে আসে না? দ্যাটস মিন আমি যদি এটা করি তাহলে এইটাই তো ফিরে ব্যাকে আসবে, রাইট? ফাংশন যেটা কি, ফাংশনটা কি f অফ x না? এই ফাংশনটা কি আসবে? আমার ব্যাক আসবে না? 9 মাইনাস x স্কোয়ার ব্যাক আসবে। এখন আমার চরম বিন্দুটা বের করতে হবে, কোন x এর কোন মানের জন্য, মানে কোন পয়েন্টের জন্য। তাহলে এটা যদি করি কি আসে? x মাইনাস 4 ইজ ইকুয়াল টু কি 0। সুতরাং x ইকুয়াল টু কি আসতেছে আমার 4। ইজি ইজি বিজি। আশা করি জিনিসটা বোঝা গেছে কিভাবে দেখছি যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একসাথে করলে ওই ফাংশনটাই ব্যাক আসে। কেন আমরা টি কে x দ্বারা রিপ্লেস করে দিলাম? কারণ আমরা এখানে দেখো dx dt সব কিছু রিপ্লেস করে দিছি, কারণ এটা একটা চলক। চলক যদি আমি dt এর সাপেক্ষে রাখি, dy এর সাপেক্ষে রাখি, dx এর সাপেক্ষে রাখি, সেমি ভ্যালু আসবে রেজাল্ট, কারণ চেঞ্জ হয় না। এই যে দেখো কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়েছে না। এখন যদি আমি বলি t এর ভ্যালু 1, এখনো যদি বলি x এর ভ্যালু 1, সেম রেজাল্ট আসতেছে। এখানে যদি বলি এটা সেম রেজাল্ট আসতেছে, কোনো রেজাল্টে কি হবে না? কোনো রেজাল্টে চেঞ্জ হবে না, ঠিক আছে? ওকে, এই আর কি। এই লিমিটের ভ্যালু যে কোনো কিছু হতে পারে, তাই না? এখানে এই x আর এই x এর সাথে সম্পর্ক নাই, কেন?
লিমিটের ভ্যালু যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। কিন্তু বাট ফাংশনের মধ্যে দেখো টি চলক দেই, ওয়াই চলক দেই, জেড চলক দেই, ফাংশনের ভ্যালু মানের কোনো চেঞ্জ হবে না আমরা যদি ওই চলকের রেসপেক্টে আবার ইন্টিগ্রেশন করা শুরু করি। ওকে, আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এক্স এর ভ্যালু 4 এটা আসছিল রিসেন্ট জিএসটিতে। আচ্ছা, এবার আসো আমরা প্রায় আজকের টপিকের একদম শেষের দিকে আছি আজকের এই লেকচারের। সেটা হচ্ছে যে ধরো সময়ের সাথে পরিবর্তন, হ্যাঁ, এটা হচ্ছে যে সময়ের সাথে পরিবর্তন হচ্ছে কোন একটা ফাংশনকে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, সেটা হচ্ছে সময়ের সাথে সে কত পরিবর্তন। অন্তরীকরণ বা ব্যবকলন মানে কি, সে পরিবর্তন নির্দেশ করে, আমার এরিয়া নির্দেশ করে হচ্ছে ইন্টিগ্রেশন, আর সে এই যে ব্যবকলন বা অন্তরীকরণ কি নির্দেশ করে, আমার পরিবর্তন নির্দেশ করে। তাহলে সময়ের সাথে পরিবর্তনটাও কি আমার এইভাবে করা পসিবল। দেখো যদি সাধারণ যদি একটা সময়ের সাপেক্ষে চেঞ্জ কি হয় বলতো, একটা বস্তুর অবস্থানের চেঞ্জ হয় সময়ের সাপেক্ষে, তাই তো। যেমন আমি এখানে আসি, 1 সেকেন্ড পরে এখানে চলে গেছি, সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের চেঞ্জ হচ্ছে। যদি সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তার অবস্থানের চেঞ্জের, তাহলে আমরা পাবো হচ্ছে তার ভেলোসিটি বা ব্যাগ। আর সময় সাপেক্ষে যদি তার 2বার অন্তরীকরণ করি ওই তার সরণের, তাহলে আমরা যেটা পাবো সেটা পাবো হচ্ছে তার ত্বরণ, যে কত ত্বরণে সে তাড়িত হচ্ছে, মানে প্রতি সেকেন্ডে তার ব্যাগ বৃদ্ধির হার। আর ব্যাগ হচ্ছে যে তার 1 সেকেন্ডে সে কত দূরত্ব যাচ্ছে। এবার বলো, দেখো একটা সুন্দর কোশ্চেন আসছে যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির মধ্যে, যে কোনো ট্রেন টি সময়ে 3t + t²/8 মিটার দূরত্ব যায়। দ্যাটস মিন এটা কি ফাংশন দেওয়া আছে বলো তো, এটা হচ্ছে দূরত্বর ফাংশন দেওয়া আছে, বা সরণ হতে পারে বা দূরত্ব হতে পারে। দূরত্ব বা ধরো আমরা সরণই ধরলাম, ঠিক আছে। সরলরৈখিক অবস্থায় থাকলে দূরত্ব সরণ সেম, হ্যাঁ, যদি সরলরৈখিক বরাবর যায়। সরণের ফাংশন ধরো দেওয়া আছে কত বলো তো, 3t + t²/8। আমাকে বলছে এত মিটার দূরত্ব যায়, 5 মিনিট পর তার ব্যাগ কত। আমাকে এখানে সরণের ইকুয়েশন দেওয়া আছে, আমার ব্যাগের ইকুয়েশন যদি পাই, ওখানে সময় বসাই দিলে আমার ওই সময় ব্যাগ বের হয়ে যাবে না। তাহলে আমরা জানি কি বলতো, সময়ের সাথে পরিবর্তনে ব্যাগ কি হয়, যে তার সরণের একবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণই ব্যাগ। তার মানে আমরা যদি এই ডিওয়াইকে টাইমের রেসপেক্টে করি, এন্ড টি কিন্তু টাইম, হ্যাঁ, টাইমের রেসপেক্টে যদি করি, তাহলে ডি ইন্টু 3t + t²/8 ডিভাইড বাই কত ডিটি, টি এর রেসপেক্টে যদি করি থাকবে হচ্ছে 3 প্লাস এটা যদি করি 2t/8, তাহলে এখানে আলটিমেটলি কি আসতেছে বলো তো, 3 + t/4, 3 + t/4। এখন কত বলো তো, 5 মিনিট পর ব্যাক চাইছে, 5 মিনিট পর ব্যাক চাইছে। এখন আমরা যেহেতু একক এটার মিটারে, দ্যাটস মিন আমার যে ইয়াটা আছে মিটার পার সেকেন্ডে হবে, ব্যাগের ভ্যালুটা কি আসবে মিটার পার সেকেন্ডেই হবে, সে আমরা মিনিটে রাখবো না। তখন 5 মিনিটকে আমরা কি বলতে পারি বলো তো, 6 × 60, সরি 5 × 60, 5 × 60 মানে এটা কত সেকেন্ড হয়ে গেছে বলো তো, 300 সেকেন্ড হয়ে গেছে। তাহলে 300 সেকেন্ড পরে তার ব্যাগ কতটা বের করতে হবে, জাস্ট এটা হচ্ছে ব্যাগের সমীকরণ। এটা কি ব্যাগের সমীকরণ। dy/dt কার সমীকরণ, সরণের সাপেক্ষে সময়ের প্রথম অন্তরীকরণ হচ্ছে ব্যাগ, তাহলে এটা ব্যাগের সমীকরণ। 3 প্লাস সময় কত বলো তো এখানে 300 ভাগ কত 4, তাহলে এটা কত আসে বলো তো, যদি 300 করো তাহলে 100কে 25, তাহলে 75, তাহলে 3 + 75, তাহলে হবে কত 78 একক কি বলতো মিটার পার সেকেন্ড, যেহেতু আমার দূরত্ব মিটারে ছিল এবং সময় আমরা সেকেন্ড হিসাব করছি। ওকে ওকে, ইজি কিন্তু ছিল, একদম ইজি ছিল। এবার আসো এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, এজন্য তোমার আসলে বৃত্ত, কোণক, সিলিন্ডার এগুলোর ক্ষেত্রফলের সূত্রগুলো জানতে হবে। কেমন, এগুলোর ক্ষেত্রফলের সূত্রগুলো যদি জানো তাহলে আসলে ইজিলি এগুলো সলভ করা পসিবল। তো আজকে লাস্ট ম্যাথ আমরা যদি দেখি, গোলকের ব্যাসার্ধের বৃদ্ধি হার এর পৃষ্ঠদেশের বৃদ্ধি হারের সংখ্যাসূচকভাবে সমান হলে গোলকের ব্যাসার্ধের মান কত, জিনিসটাকে আগে দেখো। আচ্ছা ধরো এর একটা গোলক, 3D জিনিসটা আসলে একটা গোলক, হ্যাঁ। তো গোলকের এটা কি স্ফেয়ার, এটার কি আছে বলো তো, এটার একটা 3D অ্যানিমেশন, মানে একটা গোল জিনিস, হ্যাঁ, এটা একটা গোল জিনিস, এটা শুধু বৃত্ত না। তো এর ধরো আর হচ্ছে তার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত তার ব্যাসার্ধ ধরলাম হচ্ছে রেডিয়াস r। গোলকের ব্যাসার্ধর বৃদ্ধি হার মানে কি, হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন, হার বলতে সময়ের সাপেক্ষে পরিবর্তন। তাহলে ব্যাসার্ধের বৃদ্ধি হার কত,
ব্যাসার্ধের বৃদ্ধি হার হচ্ছে তোমার কত dr/dt। যে ধরো এমন একটা যে ধরো সে সময়ের সাপেক্ষে তার রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হতেই পারে, এমন কিছু জিনিস থাকতেই পারে। ধরো সেই স্পেসশিপে ওই যে আইনস্টাইনের মতে যে আমাদের যে খুব দ্রুত গতিতে গেলে তার চেঞ্জ হয়ে যায় না, লেন্থ চেঞ্জ হয়ে যায়, ধরো এরকম খুব দ্রুত গতিতে সে যাচ্ছে, যেন তার লেন্থ ধরো সময়ের সাপেক্ষে তার রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে এক্সিস বরাবর যাচ্ছে ইউএস বরাবর আলোর বেগের কাছাকাছি বেগে যাচ্ছে, হতেই পারে এরকম। আচ্ছা, তো গোলকের ব্যাসার্ধর বৃদ্ধি হার এবং পৃষ্ঠদেশের বৃদ্ধি হার সংখ্যাসূচক। পৃষ্ঠদেশ কি বলতো? তার পৃষ্ঠদেশের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া 4πr²। এটা হচ্ছে তার পৃষ্ঠদেশের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল। পৃষ্ঠদেশের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। এর বৃদ্ধি হার কার সমান? ব্যাসার্ধ বৃদ্ধি হারের সমান হলে ব্যাসার্ধের মান কত আমাদের বের করতে হবে। আচ্ছা, এটাকে আমরা কি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন শুরু করি। dA/কি dt, এটা হচ্ছে তার কি বৃদ্ধি হার, এটা হচ্ছে তার পৃষ্ঠদেশের বৃদ্ধি হার। কার? পৃষ্ঠদেশের বৃদ্ধি হার। এটা কার? পৃষ্ঠদেশের বৃদ্ধি হার ইকুয়াল টু কি dt অফ 4πr²। আচ্ছা দেখো তো 4 আর পাই এটা কনস্ট্যান্ট না, এটা সময়ের সাপেক্ষে পাইয়ের ভ্যালু এখনো চেঞ্জ হওয়া পসিবল না। হ্যাঁ, 4 এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু, এটা ধ্রুবরাশি, এটা বের হয়ে যাবে। তাহলে dA/dt কত হয়ে গেছে বলো তো? হয়ে গেছে হচ্ছে আমাদের 4π। r² কি? অবভিয়াসলি আরটা কি হইতাছে? সময়ের সাপেক্ষে চেঞ্জ হইতাছে, দ্যাটস মিন এটা সময়ের উপর ডিপেন্ড করে, দ্যাটস মিন এটা সময় ডিপেন্ডেন্ট রাশি, এটার অন্তরীকরণ করতে হবে টি এর রেসপেক্টে। তাহলে কি হবে 2r, যেহেতু এটা পিওর টি না, তাহলে যতক্ষণ না পিওর টি এর হয় অতক্ষণ আমাদের কি করতে হয় dr/dt, রাইট? এখন দেখো ভাইয়া কি বলছে, গোলকের ব্যাসার্ধের বৃদ্ধি হার। এই যে ব্যাসার্ধের বৃদ্ধি হার, ব্যাসার্ধের বৃদ্ধি হার এবং পৃষ্ঠদেশের বৃদ্ধি হার সংখ্যাসূচকভাবে সমান। এইটা এবং এইটা, এটা হচ্ছে পৃষ্ঠদেশের বৃদ্ধি হার এবং এটা, এই দুইটা সংখ্যাসূচকভাবে সমান। মানে একটা পয়েন্টে যদি মান বসাই, সে এক্স মান, হ্যাঁ, একটা পয়েন্টে যদি মান বসাই এক্স, একটা পয়েন্টে যদি মান বসাই এক্স, মানে ওই পয়েন্টটার জন্য তোমার এই দুইটা কি সমান। সমান মানে কি? উভয় পাশ থেকে কাটা চলে যাইতেছে। আচ্ছা, এবার বলছে আমার গোলকের ব্যাসার্ধর মান। ব্যাসার্ধ কি? আর। আমরা ধরছি ওই গোলকের ব্যাসার্ধ কি ধরছি? আর। তাহলে 1 = কি হয় বলো তো? 8πr। আর যদি এক পাশে রেখে 8πটাকে অপর পাশে পাঠায় দেয়, হয়ে যায় কি 8π, রাইট? এটাই তো হয়ে যায় 8π। তাহলে কি গেছে 1/8π। এটা হচ্ছে অ্যান্সার, ইজি। তাহলে এইরকম টাইপের গুলো করতে হয়। তো এর মাধ্যমে আসলে আমাদের আজকে যে ডিফারেন্সিয়েশনের যে লেকচারগুলো এগুলো শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা সামনেতে সার্কেল বা বৃত্ত নিয়ে আমরা পড়াশোনা করব। আশা করি আমি যে দুইটা লেকচার যেভাবে সাজাইছি এবং যেভাবে সলভ করেছি, যে টাইপগুলো তোমাদের দেখাইছি, এগুলো ভালোভাবে করলে, হ্যাঁ, তুমি প্রপার প্রিপারেশন নিলে ডিফারেন্সিয়েশন থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, অ্যাটলিস্ট এগ্রিতে, কেমন? বাট তোমাকে ডেডিকেটেড হতে হবে, ভালোভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে। এবং আসলে তোমরা জানিও যে কমেন্ট করে যে আসলে কেমন হয়েছে আজকের ক্লাসটা, এবং তোমরা কি এনজয় করতে পারছো কি পারছো না। এবং আমি আসলে ক্লাস লেকচার যে স্লাইডগুলো এগুলো কিন্তু আমি দিয়ে দেবো, হ্যাঁ, কমেন্টে বা আমার ডেসক্রিপশনে থাকবে। আর হচ্ছে যে পরীক্ষার কথা অনেকে বলতেছিল যে পরীক্ষা এটা একটু লেট হচ্ছে, এই জন্য আমরা দুঃখিত। আমরা খুব শীঘ্রই আশা করি যে পরীক্ষাটা নিতে পারবো। ইতিমধ্যে কোশ্চেন করেও হয়ে গেছে, বাট আশা করি খুব শীঘ্রই আমরা এক্সাম নিতে পারবো। ক্লাস লেকচারগুলো দেখবা, নোট করবা এবং এই রিলেটেড প্র্যাকটিস করবা। আশা করি এগুলিতে খুব ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবা। থ্যাংক ইউ।